দেখ আজকে যেটা আরম্ভ করবো ক্লাস 12 এর চ্যাপ্টারের নাম কি বলতো ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ। ঠিক আছে, ক্লাস 12 এর ফার্স্ট ক্লাস। ঠিক আছে, তো ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ চ্যাপ্টারের নাম কি ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ। ঠিক আছে, তো দেখ না এখানে লিখে দিয়েছি ক্লাস 12 এর যে আমাদের অ্যাকাউন্টেন্সি আছে। ঠিক আছে, ক্লাস 12 এর অ্যাকাউন্টেন্সি দুটো ভাগে বিভক্ত, একটা পার্ট এ আর একটা পার্ট বি। ঠিক আছে, পার্ট এ আর পার্ট বি। তো আমি তো আগেও বলেছিলাম পার্ট এ থেকে কত নাম্বার থাকবে, 60 নাম্বার থাকবে, তাই তো? আর পার্ট বি থেকে 20 নাম্বার থাকবে। তো পার্টের মধ্যে দুটো পার্ট আছে, একটা পার্টনারশিপ আছে আর কোম্পানি আছে। এখন আমরা বহুদিন ধরে পার্টনারশিপ করবো, পার্টনারশিপের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আছে, লিখেছিলাম পার্টনারশিপের বহু চ্যাপ্টার আছে। পার্টনারশিপ শেষ হলে আমরা কোম্পানি ধরবো। তো প্রথমে চলে আসে পার্টনারশিপ, পার্টনারশিপই আলোচনা করবো আজকে। ঠিক আছে, পার্টনারশিপ একটু থিওরিটিক্যাল কনসেপ্ট দেখে নিই চ্যাপ্টারের থিওরি কি আছে। ঠিক আছে, তো প্রথমে ধর বিজনেস। ঠিক আছে, তো যারা বিজনেস করতে চাইছি, তো বিজনেস তোরা তো ক্লাস 11 এ বিজনেস স্টাডিজ পড়েছিলি, মনে কর ক্লাস 11 এ বিজনেস সেকেন্ড চ্যাপ্টার পড়েছিলি, তাই তো? কি ছিল? কারবার, সংগঠন, রূপ, ফর্ম অফ বিজনেস, অর্গানাইজেশন। কোন রকমের বিজনেস হয়, কি কি বিজনেস হতে পারে? বেসিক্যালি বিজনেস বলতে গেলে আমরা তিন রকমের বিজনেস বুঝি। তিন রকমের বিজনেস। একটা কি হয় সোল প্রোপ্রাইটরশিপ বিজনেস, মানে এক মালিকানা কারবার, মনে আছে? ফর্ম অফ বিজনেস, বিজনেসের তিনটে ফর্ম আছে। একটা সোল প্রোপ্রাইটরশিপ বিজনেস, আজকে আমার ইচ্ছা হলো আমি একা বিজনেস শুরু করব। আজকে আমার ইচ্ছা হলো আমি একা বিজনেস শুরু করব, এটাকে বলা হয় এক মালিকানা কারবার। একা বিজনেস শুরু করবো মানে যেই বিজনেসের মালিক একজন আর কেউ নেই বিজনেসে, তাকে বলা হয় এক মালিকানা কারবার, সোল প্রোপ্রাইটরশিপ বিজনেস, বা আরেকটা নাম প্রোপ্রাইটরশিপ বিজনেস। ঠিক আছে, তো দেখ না মনে হলো আজকে আমার একটা বিজনেস শুরু করব, সেই বিজনেসটার নাম কি বলবো? মানে আমি যদি বিজনেস একাই শুরু করি বা তুই একা শুরু করতে পারিস, এটাকে কি বলে? সোল প্রোপ্রাইটরশিপ বিজনেস। আমরা ক্লাস 11 এ যত অ্যাকাউন্টেন্সি করেছি পুরো প্রোপ্রাইটরশিপ বিজনেসের অঙ্ক করেছি। মনে করার চেষ্টা কর, ক্লাস 11 এ যত অঙ্ক করেছি শুধু এক মালিকানা কারবারই ছিল। ক্লাস 12 থেকে পার্টনারশিপ ঢুকে গেল। বুঝতে পারছিস তো? কোনো কোশ্চেন থাকবে, ডাউট থাকবে, জিজ্ঞাসা করবি। ঠিক আছে, তো কি বলেছে মানে যে বিজনেসের মালিক একজন, যে বিজনেসের মালিক দ্যাট মিন্স ওনার একজন, প্রোপ্রাইটার একজন, তাকে বলা হয় সোল প্রোপ্রাইটরশিপ বিজনেস, যেটা আমরা ক্লাস 11 এ ওর উপর অ্যাকাউন্টেন্সি করে এসেছি। ঠিক আছে, আচ্ছা ওই বিজনেসের কি কি অসুবিধা ছিল? কিছু তো অসুবিধা ছিল। ওই বিজনেসের যদি অসুবিধা না থাকতো তাহলে আমরা কেন পার্টনারশিপ শিখবো? নিশ্চয়ই তো ওই বিজনেসের কিছু না কিছু তো ডিসঅ্যাডভান্টেজ ছিল। অসুবিধাকে ইংরেজিতে কি বলে? লিমিটেশন বা ড্রব্যাকস বা ডিসঅ্যাডভান্টেজ। ওই বিজনেসের যদি কিছু অসুবিধা না থাকতো আমি তাহলে কেন পার্টনারশিপ বিজনেস খুলবো? পার্টনারশিপ বিজনেস মানুষ কখন খুলে বল না? আজকে আমি একটা বিজনেস খুললাম, ধর একটা মুদিখানা দোকান খুললাম বা একটা চালের দোকান খুললাম আজকে আমি, যদি ওই বিজনেসে কোনো অসুবিধা থাকে তাহলেই তো আমি পার্টনার নেব। যদি ওই বিজনেসে কোনো অসুবিধা না থাকে তাহলে পার্টনার নেব? স্যার কি কি অসুবিধা বলছি দেখ। প্রথম অসুবিধা ক্যাপিটাল। ধর আমি একা বিজনেস যখন শুরু করলাম, আমি যেই টাকাটা ঘর থেকে নিয়ে আসতে পারবো, ক্যাপিটাল যেই টাকাটা নিয়ে আসতে পারবো, কিন্তু পার্টনারশিপ বিজনেস যদি করি তাহলে ক্যাপিটাল বেশি আসবে না কম আসবে? কমন সেন্স একটা বিজনেসে পড়েই এসেছিস, তার মানে একজন মানুষের পক্ষে অতটা টাকা আনা সম্ভব হয় না, কিন্তু পার্টনাররা মিলে যদি বিজনেস করে সেক্ষেত্রে ক্যাপিটাল যতটা আনা সম্ভব। এক নম্বর। দু নম্বর ম্যানেজমেন্ট। যেখানে আগে আমি চালের দোকান খুলেছিলাম, একা সমস্ত ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টের দায়িত্ব পুরো আমাকে দেখতে হতো। এখন যদি পার্টনারশিপ বিজনেস সমস্ত পার্টনারদের মধ্যে ভাগটা হয়ে যাবে, বুঝলি? সমস্ত তুই এই কাজ করবি, এই কাজ করবি, সবাই মধ্যে একটা কাজটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, একজনের উপর কিন্তু কোনো প্রেশার পড়বে না। কি বললাম বোঝা গেল তো? ম্যানেজমেন্টের কাজ বুঝিস তো? একটা বিজনেসে ম্যানেজমেন্টের বিশাল কাজ থাকে, একজনের পক্ষে যে কাজ করা সম্ভব হয়। ঠিক আছে, তো তারপর কি রিস্ক। আগে ধর ব্যবসায় কি হতো, ব্যবসায় যদি একটা সুবিধা ছিল, এক মালিকানা কারবার মানে সোল প্রোপ্রাইটরশিপ বিজনেস, একটাই সুবিধা ছিল। কি সুবিধা জানিস? যত প্রফিট হবে সব প্রফিট কিন্তু কি বলি বাবার, ও আচ্ছা বাবার, আচ্ছা যাই হোক, যত প্রফিট হবে বিজনেসে, যত টাকা প্রফিট হবে, যে মালিক সেই টাকাটা পুরো নিয়ে নেবে। এটাই সুবিধা ছিল, আর বেসিক্যালি কোনো সুবিধা ছিল না। কিন্তু এই বিজনেসের অনেক অসুবিধা ছিল, লস হলেও তো মালিককেই বিয়ার করতে হতো। কিন্তু এই বিজনেসে, পার্টনারশিপ বিজনেসে কি হবে? যত প্রফিট হবে সেটা কি হবে? পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। লস হলেও কিন্তু পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। বুঝতে পারছিস তো? ধর আজকে বিজনেস করলাম, এক বছর বিজনেস করে 50,000 টাকা লস খেলাম, পুরো 50,000 টাকা নিজেকে বিয়ার করতে হবে। কিন্তু যদি লস, যদি দুজন পার্টনার মিলে বিজনেস করে 50,000 টাকা 25-25 ডিস্ট্রিবিউট হয়ে যাবে, অনেকটা লসটা কমে যাবে। বুঝতে পারছিস তো কি বললাম? তো অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে না, সোল প্রোপ্রাইটরশিপ অতটা, আরে সবচেয়ে বড় কথা, আমি যদি খুব বড় লোক হতে যাই, আমি আরো যদি বড় লোক হতে যাই, বিজনেস করে যদি বড় লোক হতে যাই, তাহলে নিশ্চয়ই এক মালিকানা কারবারে সম্ভব নয়। এক মালিকানা কারবার সম্ভব নয়, আমাকে পার্টনারশিপ বিজনেস করতে হবে। পার্টনারশিপ বিজনেস কম্পারেটিভলি সোল প্রোপ্রাইটরশিপ বিজনেস থেকে পার্টনারশিপ বিজনেস মাচ বেটার,
অনেক বেটার, অনেক বেটার, ঠিক আছে? তো পার্টনারশিপ বিজনেসে ক্যাপিটালটা প্রচুর আসবে, পার্টনার প্রচুর আসবে, কাজটা আরো ভালো করতে পারবো, ম্যানেজমেন্ট সিস্টেম ভালো হবে, রিস্ক কমে যাবে, ঠিক আছে? তো এই অ্যাডভান্টেজ গুলো তুই পেয়ে যাবি পার্টনারশিপ বিজনেস, ঠিক আছে? তো আচ্ছা, তুই একটা জিনিস একটা বলতে পারিস, হ্যাঁ, একটা কি হয় সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস এখন লিগালের ব্যাপার নেই, লিগাল মানে কোনো আইনের কোনো ঝামেলা নেই, কিন্তু পার্টনারশিপ, হ্যাঁ, তবে একটা ঠিক পার্টনারশিপ বিজনেস অনেক ঝামেলা হয়। পার্টনারশিপ বিজনেস যদি পার্টনার মিলে বিজনেস করে সেখানে কি অনেক ঝামেলা হবে, কিন্তু যদি আমি যে বিজনেসের মালিক একা, সেখানে কোনো ঝামেলা হবে? কোনো ঝামেলা হবে? কোনো ঝামেলা হবে না। কিন্তু পার্টনারশিপ বিজনেস ঝামেলা হবে। কেন ঝামেলা হবে? তো তিনজন পার্টনার মিলে বিজনেস করছিস, ও এক কথা বলছে, তুই এক কথা বলছিস, বিভিন্ন নিয়ে ঝামেলা হতেই পারে। এই জিনিসগুলো দেখ, এগুলো দেখ, এইগুলো কোনদিন পরীক্ষায় লিখতে দেবে না, বেসিক বেসিক থিওরি গুলো বলে দিলাম, ঠিক আছে? তো বুঝতে পেরেছিস এখানে কি বললাম? তার মানে কম্পারেটিভলি কি দেখলি, সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসটা অনেকটা ছোট হয়। কি মানে মোটামুটি বোঝা গেল? এই বিজনেস আমি কেন পার্টনারশিপ বিজনেস তৈরি করব? এই যে এই অসুবিধাগুলো আছে, এই অসুবিধাগুলো দূর করার জন্যই আমাকে পার্টনারশিপ বিজনেস তৈরি করতে হবে। আমি এমন অবস্থা হলে বিজনেসে প্রচুর ক্যাপিটাল লাগবে, মালিকের একার পক্ষে টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে, তখন তোকে পার্টনারের সাহায্য নিতেই হবে, বুঝতে পারলি? পার্টনারশিপ বিজনেস করতে হবে। আজকে আমি একটা দোকান খুলেছি, যে না ঠিক আছে আমি বিজনেসে অনেক বড় করতে চাই, কিন্তু আমার কাছে টাকা নেই, তখন আমি কি করবো? না সত্যি পার্টনারশিপ বিজনেস ফর্ম করে দেবো, পার্টনার নিয়ে প্রচুর টাকা চলে আসবে। আমার একার পক্ষে সব কাজ করা সম্ভব হচ্ছে না, আমি পারছি না, টাইম দিতে পারছি না বিজনেসে, পার্টনার যদি থাকে তাহলে আমি টাইম দিতে পারবো, বুঝতে পারছিস তো? রিস্ক, সমস্ত রিস্ক পার্টনারদের মধ্যে বিয়ার হবে, বুঝতে পারছিস কি বললাম? এই বলছে, কিন্তু অ্যাডভান্টেজ কি হয় সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস? একটাই অ্যাডভান্টেজ, প্রফিট। প্রফিট হলে একাই ভাগ করবে, তো বোঝা গেল তো? এই সমস্ত অসুবিধাগুলো দূর করার জন্য আমরা পার্টনারশিপ বিজনেস মানে অংশীদারি কারবার তৈরি করেছি। এখন প্রশ্ন হতে পারে, স্যার সোল প্রোপ্রাইটার, সোল মানে জানিস সোল মানে কি? একা, একা, সোল মানে একা, সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস একা, যে বিজনেসের মালিক একজন তাকে বলে সোল প্রোপ্রাইটারশিপ। তাহলে পার্টনারশিপ বিজনেসের মালিক তো একজন তো নিশ্চয়ই হবে না, এটা তোরা বিজনেস পড়েই এসেছিস। তাহলে পার্টনারশিপ বিজনেস হতে গেলে মিনিমাম কজন লাগবে? স্যার পার্টনার মানে একজনের সঙ্গে আরেকজন থাকতেই হবে, মিনিমাম তো দুজন থাকতেই হবে, তাই তো? দেখ আমি এখানে ছোট করে লিখেছি 2 থেকে 20, তাই না? লিখেছি না? এ দেখ না, এই যে এগুলো সব পার্টনার, ঠিক আছে? এতগুলো পার্টনার আরো থাকতে পারে। তাহলে পার্টনারশিপ বিজনেসে মিনিমাম 2 জন থাকতে হবে, কিন্তু স্যার ম্যাক্সিমাম কতজন নিয়ে পার্টনারশিপ বিজনেস করতে পারে? ম্যাক্সিমাম 20 জন, ম্যাক্সিমাম 20 জন। পরীক্ষা এমসিকিউ দেয়, পরীক্ষায় প্রচুর এমসিকিউ এই বছরও দিয়েছিল, বলছে পার্টনারশিপ বিজনেসে মিনিমাম কতজন পার্টনার থাকে? কি লিখবি? আছে স্যার 2 জন। ম্যাক্সিমাম কতজন থাকে? 20 জন। এবার আর একটু কোশ্চেন ঘুরিয়ে করে, ওরা ইচ্ছা করলে করতে পারে। সেটা কি? পার্টনারশিপ বিজনেস 2 রকমের হয়, একটা ব্যাংকিং বিজনেস হয়, তো পড়েছিস, বিজনেসে পড়েই এসেছিস, আর একটা নন ব্যাংকিং হয়। তো ব্যাংকিং বিজনেসে কজন পার্টনার রাখতে পারে? 10 জন, আর নন ব্যাংকিং এ 20 জন। এটা মাথায় রাখবে, পরীক্ষা এমসিকিউর জন্য আমি যে কটা কথা বললাম খুব ইম্পর্টেন্ট। পার্টনারশিপ বিজনেসে মিনিমাম কজন? 2 জন। পার্টনারশিপ বিজনেসে ম্যাক্সিমাম কজন? 20 জন। ব্যাংকিং বিজনেসে কজন? 10 জন। নন ব্যাংকিং এ 20 জন। এগুলো মাথায় রাখতে হবে। তার মানে মাথায় ঢুকলো? হ্যাঁ স্যার ঢুকলো। এইবার আমাকে বল, যে বিজনেস মালিক আমি একা, সেই বিজনেসে কোনো ঝামেলা হবে? আরে তুই একা মালিক, সেখানে ঝামেলা কার সঙ্গে করবি? কোনো ঝামেলা হবে? কোনো ঝামেলা, কোনো রকমের কোনো ঝামেলা হবে। কিন্তু যেই বিজনেসে তার মালিক 2 জন, আচ্ছা 3 জনই ধরলাম, রাম, শ্যাম, যদু, 3 জন মিলে বিজনেস করছে, সেই বিজনেসে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে কি নেই? অবশ্যই ঝামেলা হবে। তো ঝামেলা হলে কি করবে? মারামারি বাঁধবে। ঝামেলা হলে মারামারি বাঁধবে, ঠিক আছে তো? মারামারি বাঁধবে, বুঝতে পারছিস? তাহলে বিজনেস দুদিনের মধ্যে উঠে যাবে। কি উঠে যাবে? তো ঝামেলা হবে। পার্টনারশিপ বিজনেস মানেই ঝামেলা, আরে পার্টনারশিপ বিজনেস মানেই ঝামেলা, আর ঝামেলা হবে, ঝামেলা হলে কদিন পরে বিজনেস উঠে যাবে। তো লাভ কি হলো? তো বিভিন্ন পার্টনাররা কোনো না কোনো কারণেই একটা ছোট বুঝবে, একটা ঝামেলা হবে, ঝামেলা হলে কোর্টে কেস করবে, কোর্টে কেস করবে, কোর্ট ওদের কেসগুলো সব সামাল দেওয়ার চেষ্টা করবে, তাই তো? তো কোর্টের অত সময় নেই, সবার এক একজন আসবে, কোর্টে কেস করবে, সামাল দেবে। তো কোর্ট তখন দেশের যে গভর্নমেন্ট, এই যে কোর্ট, আমাদের যে কোর্ট দেশের গভর্নমেন্টকে বলেছে নতুন তো বিজনেস চালু হচ্ছে, পার্টনারশিপ বিজনেস, তাহলে তুমি কাজ করো, পার্টনারশিপ বিজনেস চালু হচ্ছে, তুমি এর জন্য একটা আইন তৈরি করো, সমস্ত পার্টনাররা এই আইন কানুন মেনে চলতে হবে। দেশে যে পার্টনারশিপ সংক্রান্ত যে আইন কানুন আছে, সেই আইনগুলো মেনে চলতে হবে, এবং সেই আইনগুলো তোমরা তৈরি করো, তৈরি করে সমস্ত পার্টনারশিপ বিজনেসদের বলে দাও এই আইন মেনে চলতে হবে। কি বললাম বুঝতে পারছিস তো? এর জন্য কিছু রুল তৈরি করে গভর্নমেন্ট কিছু রুল তৈরি করেছে,
যেটাকে কেউ ল বলে, কেউ অ্যাক্ট বলে, কেউ কোড বলে। কি বললাম বুঝতে পারছিস তো? আরে যে কোনো ব্যাপার অনেক কিছু ঝামেলা হতে পারে, সেই ঝামেলাগুলো আমাদের যা আইনের বইতে লেখা আছে পার্টনারশিপ আইনে, সেই আইনটা মেনে চলতে হবে, ঠিক আছে? এবার এই আইনটাই তৈরি হয়েছে কত সালে দেখ, পার্টনারশিপ অ্যাক্ট 1932। অর্থাৎ আমাদের দেশে যে পার্টনারশিপ বিজনেস হয়, সমস্ত পার্টনারশিপের যে আইন কানুন আছে সেটা মেনে চলতে হয় কোন নিয়ম অনুযায়ী? 1932 সালে পার্টনারশিপ অ্যাক্ট চালু হয়েছিল, সেই আইন কানুন মেনে চলতে হবে। চিন্তা করিস না, তোরা তো এই ক্লাস 12 এ ল পড়বো, সিএলপি ল, ল এর ফার্স্ট চ্যাপ্টার এটাই পার্টনারশিপ, এগুলি সব আছে, ঠিক আছে? তাহলে কি বললাম বুঝতে পারি তো? তাহলে আমাদের দেশে প্রচুর ঝামেলা বাঁধতে পারে। ঝামেলা হলে কি বিজনেস বন্ধ হয়ে যাবে? তো দেশের সরকার তো কোনোদিন চায় না বিজনেস বন্ধ হয়ে যাক, কেউ কখনো চায় না, দেশের সরকার কোনোদিন চায় না বিজনেস বন্ধ হয়ে যাক। বিজনেস যদি বন্ধ হয়ে যায় তাহলে দেশের কিন্তু অনেক আর্থিক দিক থেকে কিন্তু দেশ অনেক ক্ষতিগ্রস্ত হবে। তো কখনো দেখিস না আমাদের দেশে যে সরকার আছে কখনো বলে না যে কোম্পানি বন্ধ হয়ে যাক বা বিজনেস বন্ধ। ভাব না, একটা যদি দেশের কোম্পানি বন্ধ হয়ে যায় তাহলে সেই দেশের আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। তাহলে যত লোক চাকরি করতো তার চাকরি তো হারিয়ে গেল। আরে সরকারি না, বেসরকারি কাজ করতো তার চাকরি হারিয়ে গেল। তারা চাকরি হারিয়ে গেলে তার ফ্যামিলি চলবে কি করে? শুনুন, দেশের সরকার কোনোদিন চায় না বিজনেস বন্ধ হয়ে যাক। দেশের সরকার প্রমোট করে বিজনেস করো, ঠিক আছে? তো সুতরাং সরকার কখনোই চাইবে না ঝামেলা হয় বিজনেস বন্ধ হোক। ঝামেলা হলে সবাই কোর্টে যেত, কোর্টের কাছে এত সময় নেই, তার জন্য কোর্ট দেশের সরকারকে বলে দিয়েছে যে তুমি একটা আইন তৈরি করো, পার্টনারশিপের আইন তৈরি করো। সেই পার্টনারশিপ আইনটার নামে কি 1932। পরীক্ষায় শর্ট কোশ্চেন দেয়, ভারতে অংশীদারি আইন কত সালে চালু হয়েছে? কি লিখবে? আচ্ছা 1932। অনেকেই লিখতে পারে না, মানে অপশন দেয়, অনেকে লিখতে পারে না, কি বলবো বল? তো সারা বছর তো পড়াশোনা করে না, তার জন্য সে লিখতে পারে। এরকম এই যা যা বলে প্রচুর এমসিকিউ আসবে, ঠিক আছে? তাহলে একটু বললাম, এরপর দেখি কি লিখবো। এবার পার্টনারশিপের ডেফিনেশনটা বলছি। এখানে কি লিখেছি? পার্টনারশিপ অ্যাকাউন্টিং প্লাস ল স্ল্যাশ দিয়ে লিখেছি অ্যাক্ট, ঠিক আছে? এই পার্টনারশিপের যে অরিজিনাল যে ডেফিনেশন কোথায় পাবো? এটা পার্টনারশিপ লতেই পেয়ে যাবো, ঠিক আছে? কি বলেছে পার্টনারশিপের ডেফিনেশনটা, কি বলছে একটু পড়া যায়। বলছে যে পার্টনারশিপ ইজ ডিফাইন্ড, পার্টনারশিপ ইজ ডিফাইন্ড, তোরা আমি পড়েছি, আগে পড়ে এসেছিস, ক্লাস 11 এ বিজনেসে পড়েছিস না? অংশীদারি কারবার কাকে বলে মনে আছে? বলতে পারবি কি ছিল? এটা আমি বলে দিচ্ছি, শোন। দুই বা ততোধিক ব্যক্তি, টু অর মোর পারসন, দুই বা ততোধিক ব্যক্তি নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে, তাই তো, নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে মুনাফা অর্জনের জন্য যে কারবারটা তৈরি করে তাকে তো অংশীদারি কারবার বলে। কি বললাম বল? কয়েকটা টার্ম বললাম। দুই বা ততোধিক ব্যক্তি, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে। 3 নম্বর পয়েন্ট মুনাফা অর্জনের জন্য যে কারবার তৈরি করে তাকে অংশীদারি কারবার বলে। দেখি না এখানে কি লিখেছে, ইংলিশে কি লেখা আছে? এটা আরো ভালো লেখা আছে, এরপর লয়ের ভাষা, লতে এটাই লেখা আছে, ঠিক আছে? পার্টনারশিপ অ্যাক্ট যে পড়বো মানে এটাই লেখা আছে। পার্টনারশিপ ইজ ডিফাইন্ড, তা পার্টনারশিপ কোথায় ডিফাইন করা হয়? অর্থাৎ পার্টনারশিপের সংজ্ঞা কোথায় দেওয়া আছে এটা বলেছে, এমসিকিউ জন্য খুব ইম্পর্টেন্ট। পার্টনারশিপ ইজ ডিফাইন্ড আন্ডার সেকশন 4 অফ পার্টনারশিপ অ্যাক্ট, মানে পার্টনারশিপ অ্যাক্টের 4 নম্বর ধারায় পার্টনারশিপের সংজ্ঞা দেওয়া হয়েছে। আমি কি বললাম? তো সিএলপি তো পেয়ে যাবি না, ঠিক আছে? পরীক্ষায় শর্ট কোশ্চেন দিতে পারে এমসিকিউতে। তাহলে কি বলেছে এখানে? পার্টনারশিপের সংজ্ঞা কোথায় দেওয়া হয়েছে? পার্টনারশিপ অ্যাক্টের 4 নম্বর ধারায়। মাথায় রাখতে, ভুলে গেলে চলবে না। কত নম্বর ধারায় লেখা আছে? 4 নম্বর ধারায় পার্টনারশিপ সংজ্ঞা দেওয়া হয়েছে। কি বলেছে? আচ্ছা, আমাদের পার্টনারশিপ অ্যাক্ট কবে চালু হয়েছিল? 1932। দেখি এই পার্টনারশিপ অ্যাক্ট কবে? 1932। কি বলা হয়েছে এখানে? কি বলা হয়েছে? বলছে রিলেশনশিপ। রিলেশন মানে জানিস তো? সম্পর্ক। কাদের মধ্যে? কাদের মধ্যে? কি বাবা মা, ভাই বোন, কাকা কাকি, ঠিক আছে, মামা মামি, এদের সম্পর্ক বলেছে? এদের সম্পর্কের কথা বলেনি কিন্তু, রিলেশনশিপ বলেছে। বিটুইন পার্সন, পার্সনের মধ্যে রিলেশন বলেছে, পার্সনের মধ্যে রিলেশন বলেছে, ঠিক আছে তো? হু হ্যাভ এগ্রি টু শেয়ার প্রফিট অফ দা বিজনেস, ঠিক আছে? হু হ্যাভ এগ্রি টু শেয়ার প্রফিট, যারা কিনা এগ্রি করবে, মানে বিজনেস থেকে যে এই যে বিজনেস বলেছেন অফ দা বিজনেস, বিজনেস থেকে যে প্রফিটটা হবে সেটা ওরা শেয়ার করে নেবে, ভাগ করে নেবে। ক্যারিড অন বাই অল অর এনি অফ দেম অ্যাক্টিং ফর অল, যে 3 জন মিলে যদি বিজনেস করে, 3 জন মিলেরই কথা বলা হয়েছে। বা ধর 3 জনের মধ্যে ধর 2 জন কলকাতায় থাকে, 1 জন বোম্বে থাকে, সে কি এখানে ভালো করে পড় লাইনটা, বলছে ক্যারিড অন বাই অল, অর্থাৎ 3 জন মিলে বিজনেসটাই ক্যারি করবে। বা এমন হতে পারে 3 জনের মধ্যে 2 জন ক্যারি করছে, 1 জন ক্যারি করছে। স্যার কেন এরকম? ধর 1 জন বোম্বে থাকে, 2 জন থাকে কলকাতায়, তাহলে যে বোম্বে থাকে তার পক্ষে কি ওখান থেকে এখানে এসে বিজনেসটা ক্যারি করা সম্ভব? ও কিন্তু করতে পারবে, বাট বিজনেসের পার্টনারও তারা করেছিলি আগে, বিজনেসে ছিল না, নিষ্ক্রিয় অংশীদার ছিল, তাই না? তো বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে ডেফিনেশনটা কি বলেছে? বলেছে রিলেশনশিপ বিটুইন পার্সন, ঠিক আছে? রিলেশনশিপ বিটুইন পার্সন হু হ্যাভ এগ্রি টু
টু শেয়ার অফ প্রফিট, তাহলে রিলেশনশিপ বিটুইন পার্সন, ঠিক আছে, সেই সমস্ত পার্সন আমরা রিলেশন করব যারা কিনা প্রফিটটা শেয়ার করে নেবে, ভাগ করে নেবে, ঠিক আছে। অফ দ্য বিজনেস, বিজনেসের প্রফিট ক্যারিড অন বাই অল, সবাই মিলে বিজনেসটা ক্যারি করবে, বা অর এনি অফ দেম অ্যাক্টিং ফর অল, তার হয়ে যে নেই এখানে তার হয়ে কাজটা অন্য কেউ করে দেবে, ঠিক আছে। এখান থেকে দেখ নীল কালি দিয়ে কিছু আন্ডারলাইন করে ফেলেছিস, এখান থেকে কিছু কিছু টার্ম বেরিয়ে এসেছে। তুই ক্লাস 11 এ পড়েছিলি যে সেই অংশের কারবারের বৈশিষ্ট্যগুলো লেখো, পড়েছিলি না? পার্টনারশিপ অ্যাক্টের বেশ কিছু ইম্পর্টেন্ট ফিচার্স, এখান থেকে ইম্পর্টেন্ট কিছু টার্ম বেরিয়ে আসবে। কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এইগুলো। দেখ প্রথমে কি ছিল? রিলেশনশিপ ছিল তো, রিলেশনশিপ, ঠিক আছে। রিলেশনশিপ মানে কি? সম্পর্ক। যেটা বললাম এখানে সম্পর্ক মানে বাবা মার সম্পর্ক না, ভাই বোনের সম্পর্ক না, ঠিক আছে, দাদা দিদি, এই সমস্ত সম্পর্কের কথা বলা হয়নি। এখানে কিসের সম্পর্ক কথা বলেছে? সোশ্যাল রিলেশন, মানে বুঝতে পারি সামাজিক সম্পর্কের কথা বলে। কি সম্পর্ক কথা বলা হয়েছে এখানে? পরীক্ষায় যদি কখনো শর্ট কোশ্চেন দেয়, পার্টনারশিপ বিজনেস পার্টনার মধ্যে কিসের সম্পর্ক আছে? সামাজিক সম্পর্ক, ঠিক আছে, সামাজিক সম্পর্ক কথা বলা হয়েছে, ঠিক আছে। তো পার্টনারশিপ কামস ইনটু এক্সিস্টেন্স উইথ দ্য হেল্প অফ অ্যান এগ্রিমেন্ট, ঠিক আছে। রিলেশনশিপ মানে এগ্রিমেন্ট, তার মানে এখানে যে পার্টনাররা থাকবে না ওদের মধ্যে, পার্টনারদের মধ্যে একটা এগ্রিমেন্ট হতে হবে, এগ্রিমেন্ট, চুক্তি হতে হবে। হ্যাঁ আমি এই বিজনেসের পার্টনার। যেমন তুই ধর তুই কে কে হিন্দুতে পড়িস, কে কে হিন্দু থেকে নিশ্চয়ই একটা গলায় ঝুলিয়ে রেখেছিস, একটা কি দিয়েছে, একটা আই কার্ড দিয়েছে, আই কার্ড দিয়েছে। এই আই কার্ড থেকে বোঝা যায় যে না তুই স্কুলের স্টুডেন্ট। ও ধর ওই স্কুলে ধর মতিল গার্লসে তার একটা আই কার্ড দিয়েছে, তার মানে কি দেখে বোঝা যাবে না ও মতিল গার্লসের স্টুডেন্ট, ঠিক আছে। তো বুঝতে পারছিস কি বলতে চাইছে? এখানে তাই বলছে পার্টনারশিপ কামস ইন, মানে প্রতিটা পার্টনারশিপ বিজনেস করবে তার একটা এগ্রিমেন্ট হতে হবে, যে এগ্রিমেন্ট দেখে বোঝা যাবে যে না সত্যিতে ও এই বিজনেসের পার্টনার। বুঝতে পারছিস? তো পার্টনারশিপ কামস ইনটু এক্সিস্টেন্স উইথ দ্য হেল্প অফ অ্যান এগ্রিমেন্ট হুইচ ইজ নোন অ্যাজ পার্টনারশিপ। তো পরীক্ষায় এবছর শর্ট কোশ্চেনও দিয়েছে বা দিতে পারে, বলতে পারে অংশীদারি চুক্তিপত্র কাকে বলে? পড়িস না? অংশী চুক্তিপত্র তোরা পড়েছিস তো, 11 বিজনেসে যে পড়েছিস না, অংশী চুক্তিপত্র কাকে বলে? কি বলছে? অংশীদাররা নিজেদের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে যে দলিল তৈরি করে। অংশীদাররা ধর 1 2 3 তিনজন মিলে একটা বিজনেস করছি, ঠিক আছে, তাহলে আমরা অংশীদার, আমরা তিনজন মিলে চুক্তিবদ্ধ হয়ে একটা দলিল তৈরি করবো, তাকে বলে অংশী চুক্তি। এরকম শর্ট কোশ্চেন দেয়, এগুলো তোকে থিওরিটাও পড়তে হবে, শুধু অঙ্ক করলে হবে না, থিওরি না পড়লে তুই কি করে ফুল মার্কস এর দিকে যাবি? তো এটা বুঝতে পারলি এগ্রিমেন্টটা। নেক্সট পয়েন্ট কি বলে? টু অর মোর পার্সন। এটা তো বলার কিছু নেই, পার্টনারশিপ বিজনেস কি হয়? দুজন বা তার বেশি পার্সন হতে হবে। কি লেখা আছে? মিনিমাম 2%, মিনিমাম দুজন পার্সন হতে হবে, ঠিক আছে। হু মাস্ট বি কম্পিটেন্ট, কম্পিটেন্ট। তোরা সিনেমা দেখেছিস? ওই কোই মিল গায়ে সিনেমাটা দেখেছিস? কোই মিল গায়ে কে ছিল? ঋত্বিক রোশন ছিল। তো ও কি ছিল? ও কি নরমাল পার্সন ছিল? ও কি নরমাল পার্সন ছিল? ওকে তুই, ও তো নরমাল পার্সন না। বলছে পার্টনারশিপ বিজনেস হলে হু মাস্ট বি কম্পিটেন্ট হতে হবে, অর্থাৎ নরমাল পার্সন হতে হবে, ঠিক আছে। এরকম অ্যাবনরমাল পার্সন নিয়ে তুই বিজনেস করতে পারবি, এটা বলেছে, রুলে বলা আছে, ঠিক আছে। তো বুঝতে পারছো? হু এখানে কি মিনিমাম 2% হু মাস্ট বি কম্পিটেন্ট, অর্থাৎ নরমাল পার্সন হতে হবে টু কন্ট্রাক্ট, ঠিক আছে। কিন্তু এজ হতে হবে 18 বছরের বেশি, 18 বছরের কম হবে না, 18 বছরের বেশি হতে হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম পার্টনারশিপ অ্যাক্ট হ্যাজ ম্যাক্সিমাম লিমিট বাট কোম্পানি অ্যাক্ট 2013। আচ্ছা তো যদি সেই বছর এসে নেই না, লেটেস্ট কোম্পানি আইন কবে চালু হয়েছে? সর্বশেষ কোম্পানি আইন কবে চালু হয়েছে বল? 2013। যাই হোক, তার কোন তোদের 11 না আসলে 12 এসেছে, কোন কোন ক্লাসে এসেছে। লেটেস্ট কোম্পানি আইন কত সালে চালু হয়েছে? 2013 সালে, তাই তো? দেখ ভালো করে পড়বি, লাইন বাই লাইন পড়বি, মানে বোঝার চেষ্টা করবি। পার্টনারশিপ অ্যাক্ট হ্যাজ ম্যাক্সিমাম লিমিট বাট কোম্পানি অ্যাক্ট 2013 রেস্ট্রিক্ট। তার মানে কোম্পানি অ্যাক্ট কোনটা? 2013, মানে লেটেস্ট কোম্পানি অ্যাক্ট। পরীক্ষা শর্ট কোশ্চেন দিতে পারে, বলো সর্বশেষ কোম্পানি অ্যাক্ট কবে চালু হয়েছে? 2013 সালে। তো এই জিনিসগুলো তোকে সব জানতে হবে, ঠিক আছে। তো তুই ভাবছিস কি স্যার এমসিকিউ? আরে এমসিকিউ সব আলাদা আলাদা সব লেখানো আছে, তারপরেও এই লাইনগুলো পড়তে হবে। এই লাইনগুলো তুই পড়িস তাহলে এমসিকিউ পড়তে হয়। অনেকে যদি পরীক্ষায় যায় এমসিকিউ না পড়ে চলে যায়, সে এমসিকিউ 24 পেতেই পারে। তার জন্য কি এই ক্লাসগুলো ভালো করে মন দিয়ে শুনতে হবে, তাহলে তুই সব এমসিকিউ পারবি। রেস্ট্রিক্ট ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনার টু 50। এই মাত্র বললাম পার্টনারশিপ বিজনেস কত হয়? মিনিমাম 2 থেকে 20 বলেছিলাম না? কিন্তু এখানে দেখ কি কি করেছে, কোম্পানি একটা রেস্ট্রিক্ট করেছে, ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনার 50 করেছে, ঠিক আছে। তো বোঝা গেল 2 or more পার্সন। শেয়ারিং প্রফিট, বল না এই বিজনেস করছিস, বিজনেসের প্রফিটটা হবে, সেই প্রফিটটা কি হবে? শেয়ার হবে। কি শুধু কি প্রফিট হলে কি তার তিনজন মিলে বিজনেস করবে? প্রফিট হলে প্রফিটের ভাগটা নেব, লস হলে কি লসটা বিয়ার করবো না? হতে পারে এরকম। প্রফিট হলে প্রফিটেরটাও যেমন শেয়ার হবে, লস হলে লসটাও তো শেয়ার হবে। এমন কোনো ব্যাপার না বিজনেসের প্রফিট হয়ে যে প্রফিট নেবো আমি, লস হলে আমি নেবো না, এরকম হবে কখনো? এরকম হতে পারবে না। তো দেখ তারপর বিজনেস
বিজনেসটা লফুল হতে হবে, অর্থাৎ আমাদের দেশের সরকার যেই বিজনেসটাকে লফুল বলবে সেই বিজনেসটাকে অ্যালাউ করবে। ধর আমাদের দেশের সরকার বলে না এই বিজনেস আমাদের দেশ অ্যালাউ করে না, সেই বিজনেস যদি করিস তাহলে হবে না। আমার কথা বুঝি, লফুল বিজনেস মানে বুঝতে পারছিস তো? ধর সাপোজ ধর আমাদের দেশে ধর তুই যখন বিজনেস শুরু করেছিলি, তুই ধর কোনো একটা বিজনেস শুরু করিস, তখন সত্যি সরকারের দৃষ্টিভঙ্গি যেটা আইনত বিজনেস ছিল, আইনানুগ ছিল বিজনেসটা, ল মান ছিল, কিন্তু তুই বিজনেস আরম্ভ করলি 4-5 বছর পর বললি না এই বিজনেস আমাদের দেশ থেকে ব্যান করে দিল, তো তোর বিজনেস বন্ধ করে দিতে হবে। তো বুঝলি লফুল বিজনেস মানে বুঝতে পারছিস তো কি বললাম? এরকম অনেক স্টোরি আছে, পরে বুঝবো আস্তে আস্তে পার্টনারশিপ করতে। ঠিক আছে, তারপর মিউচুয়াল এজেন্সি। মিউচুয়াল এজেন্সি মানে হচ্ছে পারস্পরিক বোঝাপড়া, অর্থাৎ পার্টনারদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া হবে। আমি বললাম দেখ আমি না সারাক্ষণ পড়াই, তোরা তো বেকার, তোরা তো এখন কাজ বাজ খুঁজছিস বা তোরা পড়াশোনা করছিস, তোরা বিজনেসটা দেখাশোনা কর, ঠিক আছে? টাকা পয়সা আমি দেবো, বিজনেস করতে টাকা পয়সা আমি দেবো, আমি টাইম দিতে পারবো, তোরা বিজনেসটা দেখাশোনা কর। তার মানে কি, আমার হয়ে তোরা কাজটা করে দিবি, তোরা তোদের কাজটা করলি, বাট আমার হয়ে তোরা কাজটা করে দিবি, ফ্রিতে করতে হবে না, তার জন্য কিছু পাবি, তার জন্য কিছু পাবি। তোরা যেহেতু বিজনেসের হয়ে কাজটা করে দিবি, তোরা পাবি, তার জন্য রেমুনারেশন পাবি, স্যালারি পাবি। বুঝতে পারছিস তো? এখানে এইসব কথাই বলেছি। মিউচুয়াল এজেন্সি, পার্টনার মাস্ট বি ক্যারিড অন বাই অল, তা পার্টনাররা সবাই মিলে বিজনেসটা করতে হবে, অর অন অফ দেম অ্যাক্টিং ফর অল, তা আমি কাজ করতে পারছি না, আমার হয়ে কেউ কাজ করে দিচ্ছে, অর্থাৎ প্রিন্সিপাল এজেন্টের কাজ করছে, প্রিন্সিপাল আর এজেন্টের কাজ একজন পার্টনারটা আরেকজন করেছে। বুঝতে পারছিস? এই গল্পগুলো সব বলেছে। তার স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ব্যাপার, আমি কাজ করতে পারছি না, আমি বললাম ঠিক আছে আমার হয়ে অন্য একজন কাজ করে দেবে, অন্য কোনো পার্টনার কাজ করে দেবে। স্যার পার্টনার বলছে করবো না, করবে না, অন্য কোনো লোক কাজ করে দেবে, অন্য কোনো লোক যদি কাজ করে তাকে স্যালারি দেবো। ভালো করে বোঝ, কিন্তু সুন্দরভাবে বুঝতে হবে তোকে, ভালো করে বোঝ। ধর 3 জন পার্টনার মিলে বিজনেস করছি, তোরা তোদের কাজটা করে দিচ্ছিস, ঠিক আছে? আমি আমার কাজ করতে পারছি না, আমার টাইম নেই, ঠিক আছে? আমরা ঠিক আছে, আমার কাজ কোনো পার্টনার করে দেবে, পার্টনার বলছে আমি করবো না, কোনো অসুবিধা নেই, অন্য কোনো এমপ্লয়ি রাখবো, সেই এমপ্লয়ি কাজ করে দেবে। তো এমপ্লয়িকে কি দেবো? স্যালারি দেবো। কিন্তু পার্টনারদের কি হবে? পার্টনার স্যালারি হবে। বলবো আস্তে আস্তে, সব বলবো কিচ্ছু বাদ দেবো না, সব বলবো, পয়েন্ট বাই পয়েন্ট বলবো। একটু বুঝতে হবে, শুধু অঙ্ক করলেই হবে না যে পিএল অ্যাপ্রুভ খুলতে হবে, এই অ্যাকাউন্টের এই ডেবিট এই 2-3টা আইটেম বসে, কেন বসে বুঝতে হবে, ঠিক আছে? তো পার্টনারশিপ এগ্রিমেন্ট, জানিস তো এগ্রিমেন্টটা কি মতো বললাম? পার্টনারশিপ এগ্রিমেন্ট মানে অংশীদারি চুক্তিপত্র। তো পার্টনারশিপ ডিড কন্টেইন ইম্পর্টেন্ট প্রভিশন রিগার্ডিং পার্টনারশিপ। মোট কথা পার্টনারশিপ ডিডে কি কি ইম্পর্টেন্ট প্রভিশন আছে ভাই দেখো। ডিড পরীক্ষায় যদি ডিড দেয়, ডিড দু রকমের হতে পারে, একটা ওরাল হতে পারে, একটা রিটেন হতে পারে। ওরাল মানে বুঝতে পারছিস তো? ওরাল মানে মুখোমুখি হতে পারে, ঠিক আছে? মুখোমুখি হতে গেলে দুজন উইটনেস থাকতে হবে, ঠিক আছে? মুখোমুখি হতে পারে, ঠিক আছে? আর রিটেন আগেকার দিন পার্টনারশিপ ডিড কবে চালু হয়েছিল? মানে 1932, তখনকার দিনে, আগেকার দিনে মানুষ ভদ্র মানুষ ছিল, তো খুব ভদ্র মানুষ ছিল, তখনকার দিনে মুখের কথার দাম ছিল লোকে, তখনকার দিনে মুখের কথার দাম ছিল, তো সেই সময়টা মৌখিক হতো। বর্তমান যুগে দাঁড়িয়ে মৌখিক হয় না, সব লিখিতই হয়। বর্তমান যুগে দাঁড়িয়ে কি ভাই তুই কি বলেছিস আজকে কোন বিশ্বাস, নিজের বাবার কথাই বিশ্বাস করিস না, তো পার্টনারদের কথা কি বিশ্বাস করবি? কি বুঝতে পারছিস না? বাবাকে বলে কি তুমি কবে কি বলেছো, কোনো মনে নেই, তো মুখের কথার কোনো দাম নেই। তোমার কথা বুঝতে পারছিস তো? তো বর্তমান যুগে দাঁড়িয়ে মুখের কোনো দাম নেই, ঠিক আছে? তো রিটেনটাই বেটার। তো বুঝতে পারছি তো পার্টনারশিপ থেকে আমি কত কিছু করে দিলাম, থিওরিটিক্যাল কনসেপ্ট, মানে থিওরি গুলো খুব করে দিচ্ছি, অঙ্ক তো হবেই। হয়তো প্রথম ক্লাসে থিওরি, পরের ক্লাসে শুধু অঙ্কই হতে হবে, অঙ্কই হবে 10-12টা ক্লাসই হবে চ্যাপ্টার, ঠিক আছে? দেখ এবার কি বলেছে, এটাও পড়েছিলি ক্লাস 11 এ, কন্টেন্ট অফ পার্টনারশিপ ডিড। পরীক্ষা এবার এসেছিল কিনা তুই জানি না, বিজনেস স্টাডিজ এসেছিল কিনা। কন্টেন্ট অফ পার্টনারশিপ ডিড মানে অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু, মানে অংশীদারি চুক্তিপত্রে কি কি বিষয়ের উল্লেখ থাকে। কি বললাম বুঝতে পারলি? লতে আসে কিন্তু কোশ্চেনটা, খুব ল যে পড়বি সিএলকে কোশ্চেনটা পাবি, অংশীদারি চুক্তিপত্রে কি কি বিষয় উল্লেখ থাকে, ঠিক আছে? আমি পড়েই এসেছি কি কি বিষয় উল্লেখ থাকে। প্রথম পয়েন্ট লেখা আছে নেম অফ বিজনেস এন্ড অ্যাড্রেস, মানে অংশীদারি যে চুক্তিপত্র তৈরি হয় আমাদের কি কি জিনিস লেখা থাকে। নেম অফ, কি লেখা বল? নেম অফ বিজনেস, যে ব্যবসাটা করি ব্যবসার নাম কি? না তুই করলি অজন্তা শো হাউস, তাই না? বা লিখি রত্না চাল ভান্ডার, এরকম, বুঝলি তো? তো এরকম লিখতে হবে নেম অফ বিজনেস, বিজনেসের নাম এবং সেই বিজনেসের ঠিকানাটা দিতে হবে, অ্যাড্রেস, 1 নম্বর পয়েন্ট। তাহলে আমার কথাটা বুঝতে পারছিস তো কি বলছি? অংশীদারি চুক্তি হতে কি কি বিষয় উল্লেখ থাকে, প্রথম পয়েন্ট বললাম এটা। 2 নম্বর পয়েন্ট কি? নেম অফ পার্টনার। এই যে বিজনেসটা খুললি অজন্তা শু হাউস, এই অজন্তা শু হাউসের পার্টনার কারা কারা মিলে বিজনেসটা করছে, সেই পার্টনারদের নাম লিখতে হবে এবং তাদের বাড়ির ঠিকানা দিতে হবে, ঠিক আছে? 2 নম্বর। 3 নম্বর
অ্যামাউন্ট অফ ক্যাপিটাল কন্ট্রিবিউট বাই ইচ পার্টনার। ধর অজন্তা শুভ হাউস খোলার জন্য খুলে থেকে এ বি সি তিনজন মিলে খুলেছে, তাহলে এ কত টাকা ক্যাপিটাল নিয়ে আসছে, বি কত ক্যাপিটাল নিয়ে, সি কত ক্যাপিটাল নিয়ে এটা বলতে হবে, ঠিক আছে। তারপর ডি প্রফিট শেয়ারিং রেশিও, বছরের শেষে যত টাকা প্রফিট হবে এ বি সি কোন রেশিওতে ভাগ করে নেবে সেটা বলতে হবে, প্রফিট শেয়ারিং রেশিও, ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ধর আমি এ, তুই বি ও সি এরকম তিনজন পার্টনার, আমি এত টাকা ক্যাপিটাল বিজনেসকে দিয়েছি, ও এত টাকা ক্যাপিটাল বিজনেসকে দিয়েছে, ও এত টাকা ক্যাপিটাল বিজনেসকে দিয়েছে, বিজনেস ওদের কি দেবে না, প্রফিট তো দেবে, কিন্তু পার্টনারশিপ বিজনেসে প্রফিট তো পাবেই। এছাড়াও আমি যে বিজনেসকে ক্যাপিটাল দিই তার বদলে বিজনেস আমাকে ক্যাপিটালের উপর একটা ইন্টারেস্ট দেয়, এটাকে বলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। কি বললাম বুঝতে পারলি তো? আমি বিজনেসকে যত টাকা ক্যাপিটাল দেবো, বিজনেস তার রিটার্ন হিসেবে আমাকে একটা ইন্টারেস্ট দেবে, এটাকে বলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ঠিক আছে। তাহলে লিখেছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তারপর ইন্টারেস্ট অন লোন, কি লেখা আছে বল, ইন্টারেস্ট অন লোন। বিজনেসের টাকার দরকার, বিজনেসের টাকার দরকার, ধর কোনো একজন পার্টনার বলে ঠিক আছে আমি তোমাকে কিছু টাকা লোন হিসেবে দিলাম, তাহলে লোন হিসেবে দিলে তার লোনের উপর একটা ইন্টারেস্ট দিয়ে দেবে। আমার কথাটা মন দিয়ে শোন, ধর আমি বলছি এই ব্যাপারগুলো যদি ফোকাস করিস মন দিয়ে, তাহলে অঙ্কতে কোনো সমস্যা ক্রিয়েট করবে না তোকে। ধর বিজনেস হচ্ছে এ বি সি তিনজন পার্টনার মিলে বিজনেস করছে, তিনজন পার্টনার বিজনেসকে ক্যাপিটাল দিয়েছে, এখন বিজনেসের লোন দরকার, আরো টাকা দরকার, বিজনেসে আরো টাকা দরকার, বিজনেসে আরো টাকা দরকার, সেই টাকাটা কি বিজনেস যখন আরো টাকা দরকার তখন কোনো একজন পার্টনার খুব বড় লোক, প্রচুর টাকা আছে, ও বলছে এ বললো আমি টাকা দেবো, বললো আমি টাকা দিয়ে দেবো, ঠিক আছে তো, এ বললো আমি টাকা দেবো, তখন বিজনেস বললো তুমি এই টাকাটা দিচ্ছ তুমি কি ক্যাপিটাল দিচ্ছ, বলছে না ক্যাপিটাল দেবো না, এটা ক্যাপিটাল না, আমার কথাটা বলতে মন দিয়ে ফোকাস করবি। কিন্তু ধর প্রত্যেককে বলেছিল, প্রত্যেকে বলা হয়েছিল যে তোমরা বিজনেস শুরু করো 1 লাখ টাকা করে নিয়ে, সবাই 1 লাখ টাকা করে নিয়ে 3 লাখ টাকা চলে আসছে বিজনেস, ঠিক আছে। 3 লাখ টাকা বিজনেস চলছে না, বিজনেসে আরো 50,000 টাকা দরকার, 50,000 টাকা দরকার, তাহলে কি কোথা থেকে আনবে টাকাটা? তখন বিজনেসের ডিসিশন নিল, তখন কোনো একজন পার্টনার ধর এ বললো ঠিক আছে 50,000 টাকা আমি দিয়ে দেবো, তখন বিজনেস বললো যে 50,000 টাকা তুমি বিজনেসকে দিচ্ছ, তুমি কি তোমার 1 লাখ টাকা ক্যাপিটাল হচ্ছে আরো 50,000 টাকা এক্সট্রা ক্যাপিটাল দিল, এ বললো না ক্যাপিটাল না, এটা আমি বিজনেসকে লোন হিসেবে দিলাম, বিজনেসে কি দিলাম আমি লোন দিলাম। তো বিজনেস যদি আমার থেকে 50,000 টাকা লোন না নিত, নিশ্চয়ই বাইরে কারোর থেকে লোন নিয়ে আসতো, ব্যাংকের থেকে লোন নিয়ে আসতো, তো ব্যাংকের থেকে লোন নিয়ে আসলে ব্যাংকে কি দিত, ইন্টারেস্ট দিত, তাহলে বিজনেস এখন আমাকে ইন্টারেস্ট দেবে, বুঝতে পারলি? এটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন। গল্পটা বুঝেছিস তো? তো এরকম লাইন বাই লাইন তুই যখন অঙ্ক করবি এরকম অনেক পয়েন্ট বেরিয়ে আসবে, থিওরিটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার না হলে অঙ্ক পুরো মুখস্থের উপর দাঁড়াতে হবে, আর অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে বেরিয়ে আসবে। তারপর কি হবে, স্যালারি টু ওয়ার্কিং পার্টনার, বিজনেসের পার্টনার কারা, এবিসি। তো বিজনেস কি করতে পারে ভালো করে শোন, তোরা তো দেখেছিস অনেক, তোরা আগে ফাইনাল অ্যাকাউন্ট করেছিস, পিএল অ্যাকাউন্টে ডেবিটে স্যালারি আসতো পিএল অ্যাকাউন্টে ডেবিট স্যালারি, আচ্ছা ওই স্যালারি কাদের, ওই স্যালারিটা কারা পেত বলতে পারবি? এমপ্লয়ি যারা চাকরি করে তারা স্যালারি পায়। তো ধর পার্টনারশিপ বিজনেস, ধর এবিসি তিনজন মিলে পার্টনার করছে, তিনজন পার্টনার মিলে বিজনেস করছে, তো এরা কি বিজনেসের এমপ্লয়ি, কি বিজনেসের মালিক, ঠিক আছে, বিজনেসের মালিক। যদি এমপ্লয়িকে স্যালারি দেওয়া হয় তাহলে সেটা তো পিএল, বুঝতে পারছিস, স্যালারি। কিন্তু পার্টনাররা বিজনেসে, পার্টনারশিপ বিজনেসে পার্টনাররা যদি কোনো কাজ করে তাহলে পার্টনাররাও স্যালারি পায়, এটাকে বলে পার্টনার স্যালারি, এটাকে বলে পার্টনার স্যালারি। এটাও ডিটেইল লেখা আছে, দেখ কি লেখা আছে, স্যালারি টু ওয়ার্কিং পার্টনার। বিজনেসের কাজকর্ম যারা করবে, দেখ বিজনেসের এই বিজনেসের পরিষ্কার যুক্তি বলছে, দেখো আমরা যদি বাইরের লোককে দিয়ে কাজ করাই, আমরা যদি বাইরের লোককে দিয়ে কাজ করাই তাকে স্যালারি দিতে হবে, বাইরের লোককে নিয়ে আসলাম কাজ করালাম ওকে স্যালারি দিতে হবে, তার চেয়ে বাইরের লোক কেন করবে, আমার বিজনেসের পার্টনারটাই কাজটা করুক, ওরা স্যালারি পাবে, বুঝলিস তো? স্যালারি টু ওয়ার্কিং পার্টনার, ওয়ার্কিং পার্টনার মানে বুঝিস যারা বিজনেসে ওয়ার্ক করছে। ইন্টারেস্ট অন ড্রয়িংস, তুই বিজনেস শুরু করার সময় 1 লাখ টাকা নিয়ে আসলি, তোর মানে ফ্যামিলির অবস্থা তো কোনো কোনো সময় খারাপ হতে পারে, তো তেমন অবস্থা হতে পারে যে তোর টাকার দরকার, ছেলে বা মেয়েকে কোনো তোর কলেজে ভর্তি করবি, বা ধর কোনো হায়ার এডুকেশন করাবি, প্রফেশনাল কোর্স করাবি, বাড়ির কারোর শরীর খারাপ হয়েছে, কারোর বিয়ে বেঁধেছে, তোর টাকা তো দরকার, এই টাকাটা কোথা থেকে পাবি? তুই তার কোনো চাকরি বাকরি করিস, কোথা থেকে টাকাটা পাবি? বিজনেস থেকে টাকা নিতে হবে, বিজনেস থেকে টাকা নিতে হবে। তুই ভাব, বিজনেসকে যখন তুই টাকা দিবি, বিজনেস থেকে কি দেবে? ইন্টারেস্ট দেবে। মনে কর এই মতো বললাম, আমি যখন বিজনেসকে ক্যাপিটাল দেবো, বিজনেস আমাকে কি দেবে? ইন্টারেস্ট দেবে। বিজনেস থেকে যদি আমি টাকা তুলে নিই, বিজনেস আমার থেকে কি নেবে? ইন্টারেস্ট নেবে। এটাকে বলা হয় ইন্টারেস্ট অন ড্রয়িং। ভালো করে বুঝবি, দেখ ওই লেখা লিখিয়েছি বলে লিখে লাভ নেই, বুঝতে হবে লাইনের মানে। ইন্টারেস্ট অন ড্রয়িং, বিজনেস থেকে আমি টাকা তুললাম, বিজনেস থেকে যদি আমি টাকা তুলি, বিজনেস তার বদলে আমার থেকে কি নেবে? ইন্টারেস্ট নেবে। এটাকে বলে ইন্টারেস্ট অন ড্রয়িংস, ঠিক আছে। লাস্ট, ডিউরেশন অর অ্যাট উইল,
তুই যে বিজনেসটা শুরু করবি, ধর বললাম কি অজন্তা শু হাউস, তুই বিজনেস শুরু যখন করবি তখন তুই বলবি যে ডিডে লেখা থাকবে আমি 20 বছর বা 30 বছর ব্যবসা করবো, সেটা লেখা থাকবে ডিউরেশন। তাহলে বুঝতে পারলি পার্টনারশিপ ডিডে কি কি উল্লেখ থাকে, এই জিনিসগুলো পার্টনারশিপ ডিডে থাকে। তারপর কি পার্টনারশিপ ফর্ম, এটা ফর্ম হবে পার্টনারশিপ ফর্ম। পার্টনারশিপ ফর্ম মানে স্যার আচ্ছা আমাদের বিজনেসটার নাম কি বললাম, অজন্তা শু হাউস। অজন্তা শু হাউস তৈরি হয়ে গেল, অজন্তা শু হাউস তৈরি হয়ে গেল। তো অজন্তা শু হাউসের মালিক কারা কারা মিলে অজন্তা শু হাউস তৈরি করেছে, সাপোজ এ বি সি তিনজন মিলে অজন্তা শু হাউস তৈরি করেছে, অজন্তা শু হাউস তৈরি হয়ে গেছে, ফর্ম হয়ে গেছে। ফর্ম মানে গঠন হয়ে গেছে। তারপর ঠিক আছে এগ্রি নট এগ্রি, ঠিক আছে। তো এগ্রি মানে বোঝাই যাচ্ছে যে সমস্ত এগ্রি করেছে, ডিটে লেখা আছে কি লেখা নেই এগুলোই আমরা বুঝবো। কোনো কিছু ডিটে লেখা থাকলে কি হবে, লেখা না থাকলে কি হবে, ঠিক আছে। দেখ ভালো করে শোন, এই লাইনটা লেখা বললে বুঝতে পারবি, ঠিক আছে। তো ইফ পার্টনার্স ডু নট এগ্রি, ইফ পার্টনার্স মানে অংশীদাররা ডু নট এগ্রি অন সাম পয়েন্ট দেন রুলস অফ পার্টনারশিপ অ্যাক্ট উইল অ্যাপ্লাই, ঠিক আছে। তো বলছে পার্টনাররা যদি পার্টনারশিপ বলছে ইফ পার্টনার্স ডু নট এগ্রি অন সাম পয়েন্ট, ঠিক আছে। তো দেন রুলস অফ পার্টনারশিপ অ্যাক্ট উইল অ্যাপ্লাই। তো যদি পার্টনারশিপ ডিডে যেই কথাগুলো লেখা আছে তো কিছু যদি উল্লেখ না থাকে এখানে পর ডু নট এগ্রি, কোনো পার্টনাররা যদি এগ্রি না করে, যদি না মেনে নেয়, তখন কিসের অ্যাপ্লিকেশন নিতে হবে, রুল অফ পার্টনারশিপ অ্যাক্ট, অংশীদারি আইনের সাহায্য নিতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছিস তো। তারপর বলেছে সাইলেন্ট অন সার্টেন ইস্যু দেন প্রভিশন অফ পার্টনারশিপ অ্যাক্ট উইল অ্যাপ্লাই। এবার কিছু কেস সম্পর্কে দেখ, এখানে কতগুলো পয়েন্ট আছে, এ থেকে আই এতগুলো পয়েন্ট আছে, ঠিক আছে। কোনো পার্টনার যদি কোনো কিছু নিয়ম না মানে, যে না আমি এটা মানবো না, তাহলে কি হবে, সেক্ষেত্রে পার্টনারশিপ অ্যাক্টের সাহায্য নেবে। বা ধর এতগুলো পয়েন্ট আছে, এতগুলো পয়েন্ট আছে, কোনো একটা পয়েন্ট যদি মিসিং আছে, তাহলেও কার সাহায্য নিতে হবে, পার্টনারশিপ অ্যাক্টে। কি বললাম বোঝা গেল, আস্তে আস্তে বুঝতে পারবি, কোনো চিন্তা করার বিষয় নেই। পরীক্ষার যে কোশ্চেন সেট করবে না, ওরা এইগুলোই কোশ্চেন সেট করে দেয়, অ্যাডজাস্টমেন্ট হিসেবে এইগুলোই সেট করবে, ঠিক আছে, এইগুলোই সেট করবে। সুতরাং এই জিনিস বুঝতে হবে। তুই যদি বুঝতে না পারিস, যদি থিওরিটিক্যাল কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তো যে অঙ্ক ভাবি এবার কি সব দিচ্ছে, কোথা দিয়ে দিচ্ছে বুঝতে পারবি। সুতরাং বুঝতে হবে রুলস অফ, ভালো করে পড়। আর এই পয়েন্টটা আমি 3টে স্টার মারলাম, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, প্রতিটা স্টুডেন্টকে এটা পড়তে হবে, প্রতিটা স্টুডেন্টকে পড়তেই হবে। এমসিকিউ বল, অঙ্ক বল, সব জায়গায় এটা কাজে লাগবে, ঠিক আছে। তাহলে কি লেখা আছে, রুলস অফ অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড, মানে কি রুলস অফ পার্টনারশিপ, পার্টনারশিপ ডিড মানে কি বলে তো, অংশীদারি চুক্তিপত্র। পার্টনারশিপ ডিড বলছে রুলস অফ অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড, মানে পার্টনারশিপ ডিড যে, তো যখন পার্টনাররা মিলে যখন পার্টনারশিপ বিজনেস শুরু করে, ওরা তো একটা ডিড তৈরি করে, ডিডে যদি এই পয়েন্টগুলো উল্লেখ না থাকে তাহলে কি করব, ভালো করে বোঝ। কিন্তু প্রচুর এমসিকিউ আসবে এখান থেকে, প্রচুর এমসিকিউ আসবে, আইডিয়া করতে হবে কত এমসিকিউ আসবে। সুতরাং এই যা ভালো করে বুঝবি, কি লেখা আছে, রুলস মানে নিয়ম, অফ অ্যাবসেন্স, অ্যাবসেন্স মানে কি, অনুপস্থিত, অ্যাবসেন্স আছে, কিসের অ্যাবসেন্স আছে, আমাদের যে পার্টনারশিপ ডিড এতগুলো পয়েন্ট, তো পার্টনারশিপ ডিডে যদি এই পয়েন্টগুলো যদি না থাকে, উল্লেখ করা না থাকে, তখন কি করব, কি বললাম বুঝতে পারলি তো। প্রতিটা পয়েন্ট এখন মন দিয়ে শুনবি, পরের দিন কিন্তু এটার উপর জিজ্ঞাসা করবো। কি বলে যে প্রফিট অর লস উইল বি শেয়ার ইকুয়ালি বাই অল পার্টনার্স। আমাদের বিজনেসের নাম কি, অজন্তা শু হাউস। ওরা যখন ডিড তৈরি করেছিল, ওরা লিখতে ভুলে গেছিল, কি লিখতে ভুলে গেছিল, বিজনেসের শেষে প্রতি বছর তো প্রফিট হবে, প্রফিট বা লস কিছু তো হবে, কে কত টাকা করে নেবে, এটা লিখতেই ভুলে গেছে। কি বললাম বুঝেছি, বল দিয়ে কি বললাম, মানে অজন্তা শু হাউস বিজনেসের শেষে প্রতি বছরের শেষে একটা প্রফিট হবে, কিছু প্রফিট হবে, প্রফিট হলে টাকাটা ভাগ করবে। আরে এ কিছু পাবে, ধর প্রফিট হচ্ছে 1 লাখ টাকা, প্রফিট হচ্ছে 1 লাখ টাকা, তাহলে এ কে কত দিবি, বি কে কত দিবি, সি কে কত দিবি, বলতে হবে তো কত দিবি। বলছি এটা লিখতেই ভুলে গেছে, ঠিক আছে। তো লিখতেই ভুলে গেছে, তখন কি করবে, তখন ভালো করে শোন, তখন কি হতে পারে, তখন বললো এ বললো যে না আমি 50,000 টাকা নেব, বি বললো যে না আমিও 50,000 টাকা, সি কি নেবে, বুঝতে পারছিস তো। সুতরাং এবার ধর এ বললো 50,000 টাকা নেবো, বি বললো কেন তুমি 50,000 টাকা নেবে, আমি কেন 50,000 নেবো না, বিভিন্ন ঝামেলা হতে পারে। তো পার্টনারশিপ এক পরিষ্কার হয়ে বলে দিয়েছে, যদি সত্যি যদি ডিডে যদি উল্লেখ করা না থাকে, ডিডে যদি উল্লেখ করা না থাকে, পরিষ্কার হয়ে বলে দিয়েছে, যদি ডিডে যদি উল্লেখ করা না থাকে কে কত টাকা প্রফিট নেবে, ঠিক আছে, কে কত টাকা প্রফিট নেবে, ডিডে যদি উল্লেখ না থাকে, তখন আমরা কি করব, তখন আমরা ইকুয়ালে ভাগ করব, ইকুয়াল, কোনো ঝামেলা হবে না। আরে 1 লাখ টাকা কোনো ঝামেলা হবে না, আরে কোনো ঝামেলা হবে, ধর কোশ্চেনে বলি, মানে ধর ডিডে উল্লেখ নেই কাকে কোন রেশিওতে প্রফিটটা ভাগ করবে,
তখন কি করতে হবে, পার্টনারশিপ একটা পরিষ্কার বলে দিয়েছে প্রত্যেককে সমান ভাগে ভাগ করে দেয়। পরীক্ষায় এমসিকিউ প্রচুর দেয়, এটার উপর এমসিকিউ এবারও দিয়েছে, প্রতি বছরই দেয়। বলছে যদি ডিডে যদি উল্লেখ না থাকে, তাহলে পার্টনাররা কোন রেশিওতে প্রফিট ডিস্ট্রিবিউট করে নেবে। অনেকগুলো অপশন থাকে, সমান ভাগে মানে ইকুয়ালি, ঠিক আছে তো, 1 নম্বর অপশন। 2 নম্বর অপশন থাকে ক্যাপিটাল রেশিওতে, ঠিক আছে, ওরা কোনো প্রফিটই পাবে না, নান অফ দিস, এরকম 4-5টা পয়েন্ট থাকে। তখন তোকে কারেক্ট অ্যান্সার কি লিখবি, ইকুয়াল মানে সমান ভাবে। ঠিক আছে, বুঝতে পারছিস তো কি বললাম, পয়েন্টটা বুঝতে পারছিস, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম। অঙ্ক করতে গেলেও তুই পাবি। তা বলছে নো ইন্টারেস্ট উইল অ্যালাউ অন পার্টনার্স ক্যাপিটাল। ধর বিজনেস শুরু করার সময় এ ক্যাপিটাল নিয়েছে, বি ক্যাপিটাল নিয়েছে, সি ক্যাপিটাল নিয়েছে, প্রত্যেকে ক্যাপিটাল নিয়েছে। তো বিজনেস শুরু করার সময় পার্টনাররা যদি ক্যাপিটাল নিয়েছে তারা বিজনেসে কি পায়, ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। কথাটা কি হবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। কিন্তু ডিডে ওরা যখন ডিড তৈরি করেছিল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কে কত পার্সেন্ট পাবে ওটা লিখতেই ভুলে গেছে। কথাটা শুনিসনি কিন্তু, তোরা যদি কথা মন দিয়ে না শুনিস তাহলে পারবি না, পরীক্ষা অটোমেটিক্যালি ক্লাস 12 খারাপ হয়ে যাবে। কথা যদি মন দিয়ে না শুনিস, ঠিক আছে, বাড়িতে করতেও হয়, এগুলো কথা মন দিয়ে শুনতে হবে। তাহলে কি বলেছে এখানে, ধর এখানে ডিড তৈরি হয়েছিল, প্রত্যেকে কে কত ক্যাপিটাল নিয়ে এসেছিল বলেছিল, কিন্তু এখানে লেখা ছিল না, দেখ কথা লেখা ছিল ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এই পয়েন্টটা লিখতেই ভুলে গেছে। বিজনেস কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবে এটা লিখতেই ভুলে গেছে। তখন কি হবে, এ বলবে দেখো আমি তো বিজনেসকে 1 লাখ ক্যাপিটাল দিয়েছি, বি বলবে আমি 1 লাখ, সি বলছে 1 লাখ ক্যাপিটাল দিয়েছি। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল তো লিখবো, কত পার্সেন্ট লিখবো, বলেছে কোশ্চেনে কিছু, ডিডে কিছু লেখা আছে কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবো, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, কিচ্ছু দেবো না ইন্টারেস্ট। এটা নিয়ম করেছে পার্টনারশিপ অ্যাক্টে, পরিষ্কারভাবে লেখা আছে নো ইন্টারেস্ট উইল অ্যালাউড অন পার্টনার্স ক্যাপিটাল। কখন, যদি ডিডে যদি উল্লেখ না থাকে, যদি ভালো করে শোন, পার্টনারশিপ ডিডে যদি মেনশন করা না থাকে, পার্টনাররা যতটা ক্যাপিটাল তার উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে, যদি মেনশন করা না থাকে তাহলে কোনো ইন্টারেস্ট দেবো না। পরীক্ষায় সব কোশ্চেন এবার দিয়েছিল, এবার অনেকবারই দিয়েছিল, বলছে যে যদি পার্টনারশিপ ডিড যদি সাইলেন্ট থাকে যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত পার্সেন্ট, তখন কি করব, কি পার্সেন্টেজ হবে, নো ইন্টারেস্ট, পয়েন্টটা মাথায় রাখবি। ঠিক আছে, যত মাথায় রাখবি তত ভাববি তোর পরীক্ষা এগুলো খুব ভালো হবে। এমসিকিউ পার্ট এইগুলোই তো পারে না, সব মুখস্থ করে চলে যায়, কিন্তু কারণগুলো বুঝতে হবে। তারপর কি বলেছিলাম, যে পার্টনাররা যদি ওদের কাজটা করে, পার্টনারশিপ বিজনেস যদি দেখাশোনা করে, তাহলে পার্টনাররা কি পায়, স্যালারি পায়, নর্মাল স্যালারি পায়। বলছে এইটাই ডিডে লিখতে ভুলে গেছে, তাহলে কোনো স্যালারি দেবে না, ঠিক আছে, কোনো স্যালারি দেবে না। বোনাস বুঝিস তো, ধর 3 জন পার্টনার মিলে বিজনেস, ধর একজন পার্টনারের জন্য প্রচুর সেল হয়েছে মার্কেটে প্রচুর সেল হয়েছে, ওর এত সোর্সের মারফত ওর জন্য কোম্পানি 10 লাখ টাকা সেল হয়ে গেছে, তাহলে ও কি পাবে, কোম্পানি থেকে এক্সট্রা কিছু তো পাবে, ও অন্য কারোর জন্য সেল হয়নি, ওর জন্য সেল হয়েছে, তাহলে স্যার ও কি পাবে, বোনাস পাবে, কমিশন পাবে। তাহলে স্যার ডিডে দেখতে হবে, ডিডে এই কথাটা লেখা আছে, যখন ডিড তৈরি করেছে তখন দেখতে হবে বোনাস আর কমিশনের কথা কিছু লেখা আছে, কিন্তু স্যার কোশ্চেন তো লেখাই নেই, মানে ডিডে তো লেখাই নেই, কোশ্চেন বারবার বলছে মানে ডিডে তো লেখাই নেই, তার মানে ওরা বোনাস কমিশন কিছু পাবে। তাহলে বুঝতে পারছিস তো, ডিডে যদি লেখা না থাকে ওরা কিছুই পাবে না, কিন্তু স্যার একটা জিনিস তো পেয়েছে, ডিডে যদি লেখা না থাকে তাহলে প্রফিটটা ইকুয়াল। আর কি আছে, ইন্টারেস্ট অন লোন, ধর 3 জন পার্টনার, বিজনেসে 50,000 টাকা লোন টাকা দরকার, এ বলছে আমি বিজনেসকে 50,000 টাকা দেবো, তাহলে এ ধর বিজনেসকে 50,000 টাকা দিল, তাহলে এ কি পাবে, বিজনেস থেকে ইন্টারেস্ট পাবে। দেখতে হবে ডিডে এই কথাটা লেখা আছে তো, স্যার ডিডে এই কথাটা লেখা নেই, তাহলে কি বলবি, স্যার ওই ইন্টারেস্ট পাবে না, এই কথা হবে না, এটা হবে না, ওকে 6% ইন্টারেস্ট দিতে হবে। স্যার কোথায় আসলো, এটাই তো মুখস্থ করতে হবে, এটাই তোকে মুখস্থ করতে, 6% ইন্টারেস্ট দিতে হবে বছরে। কি বললাম বুঝতে পারলি তো, তার মানে কি তো ডিড যদি সাইলেন্ট থাকে, কি বললাম বল আমার সাথে, ডিড যদি সাইলেন্ট থাকে, মানে ডিডে যদি উল্লেখ না থাকে, তাহলে পার্টনাররা কি পাবে, স্যার দুটো জিনিস পায়, কি প্রফিট পাবে ইকুয়ালি, আর লোনের উপর ইন্টারেস্ট 6%, ব্যাস আর কিছু না। এইটার উপর যে কত এমসিকিউ নেই বারবার বলছি, মানে স্টার কথা দিয়ে 100-200টা স্টার মেয়ে রাখ, এর মধ্যে পরীক্ষায় পাবি এমসিকিউ, আমি বলে দিলাম দুটো এমসিকিউ পাবি, 1 2 3 4 5 5 দুটো এমসিকিউ আসতেই আসছে, কিচ্ছু না, শুধু এই পয়েন্টটা বারবার মনে করবি, টেস্ট পেপার গুলি ভরে আছে এর উপর এমসিকিউ বেস একটু ভরে আছে এখানে, সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট, বারবার বললাম কিন্তু, ঠিক আছে তো। অঙ্ক করার সময় প্রচুর প্রবলেম হবে, বলবি স্যার কোশ্চেনে না লোন দিয়েছে এত টাকা, 1 লাখ টাকা লোন দিয়েছে, কিন্তু বলেই দেয়নি কত পার্সেন্ট লোনের উপর ইন্টারেস্ট। রোজ জিজ্ঞাসা করবি, লোনের উপর ইন্টারেস্ট নেই, করবো কি করে, করবি না।
মানে করবি নাকি করবি 6%, তো সুতরাং এটা মাথায় রাখবি। আর কি বলেছে স্যার, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোশ্চেনে পার্সেন্টেজ দেয়নি কিন্তু ক্যাপিটাল দিয়েছে, করবি না। তোকে কোশ্চেনে ড্রয়িংস দিয়েছে, ইন্টারেস্ট অন ড্রয়িংস এর পার্সেন্ট দেয়নি, করবি না। তো সুতরাং এই জিনিসগুলো তোকে মাথায় রাখতে হবে। ডিড, আরে অঙ্ক তারা খুব ভালো করে যে ডিড ভালো করে পড়ে রাখে, হয়ে গেল তো। তারপর কি এবার হচ্ছে এতক্ষণ তো থিওরি বলে, এবার অঙ্ক। অঙ্ক ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ। ফান্ডামেন্টাল মানে কি ফান্ডামেন্টাল মানে কি, তোরা তো পড়েছিস। আরে তোরা তো কম্পিউটার শিখেছিস, ফান্ডামেন্টাল অফ কম্পিউটার পড়েছিস না প্রথমে, মাধ্যমিক পাস করার পর, মানে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর অনেকে তো কম্পিউটার কোর্সে ভর্তি হয়েছিল। ফান্ডামেন্টাল মানে কি বেসিক, ফান্ডামেন্টাল মানে কি বেসিক, কম্পিউটার বেসিকটা শিখেছিলি, এটাকে বলে ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ, মানে বেসিক অফ পার্টনারশিপ। তাহলে কি পার্টনারশিপ বলি স্যার, এতক্ষণ তো থিওরি বললেন, এদের পরীক্ষায় কি অঙ্ক দেয়, কিরকম কি অঙ্ক দেয় ভালো করে শোন। পার্টনারশিপে যেমন অঙ্ক দেবে তোকে ডিভিশন অফ প্রফিটস অ্যামং দা পার্টনার, পার্টনারদের কি কি পাওনা আছে বিজনেস থেকে, কি বললাম পার্টনারদের বিজনেস থেকে কি পাওনা আছে সেটাই ডিভাইড করে দিতে হবে, সেটাই ডিভাইড করে দিতে হবে। আর এটাকেই বলা হয় অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। সেই অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট মানে বিজনেস থেকে তার প্রচুর প্রফিট হলো, ধর অজন্তা বিজনেস প্রফিট করলে বছর তার 3 লাখ টাকা প্রফিট করলো, সেই 3 লাখ টাকা প্রফিট কাদের মধ্যে ভাগ করবো, পার্টনারদের মধ্যে। এটাই তোকে করতে হবে, ঠিক আছে। আর কি মেথড অফ মেইনটেনিং ক্যাপিটাল অফ পার্টনার, ঠিক আছে। তো ক্যাপিটালটা মেইনটেইন করতে হবে, ঠিক আছে। কি করে ক্যাপিটাল, বুঝছো যে ব্যবসা শুরু করার সময় এই ক্যাপিটাল নিয়েছিল 1 লাখ টাকা, বছরের শেষে ক্যাপিটাল কত হবে এগুলো ক্যালকুলেট করতে হবে, সব শিখবো কিছু বাদ দেবো, ঠিক আছে। এত অবধি টুকে না, তারপরে দেখছি কি আছে। দেখ এখানে কি বলেছে, এবার পড়ছি কিছু ডিফারেন্স নিয়ে আসবো, তো আস্তে আস্তে অঙ্কের দিকে ঢুকবো, কিছু ডিফারেন্স নিয়ে আসবো। সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস মানে এক মালিকানা কারবার, আর এটা কি পার্টনারশিপ বিজনেস মানে অংশীদারি কারবার। আমরা ক্লাস 11 এ অ্যাকাউন্টে লাস্ট চ্যাপ্টার কি করেছিলাম মনে আছে, ফাইনাল অ্যাকাউন্ট। ক্লাস 11 এ, আরে ক্লাস 11 এ অ্যাকাউন্টস এর লাস্ট চ্যাপ্টার কি হয়েছে, ফাইনাল অ্যাকাউন্ট। সিঙ্গেল এন্ড আগে পরে হয়েছে সেটা ব্যাপার না, তো ক্লাস 11 এ অ্যাকাউন্টস এর লাস্ট চ্যাপ্টার করেছিলাম আমরা ফাইনাল অ্যাকাউন্ট, লাস্টে গিয়ে তো ফাইনাল অ্যাকাউন্ট শিখেছিলাম। ফাইনাল অ্যাকাউন্টে কি করতাম দেখ, ট্রেডিং করতাম প্রথমে, মনে পড়ছে যে ট্রেডিং থেকে কি বেরোতো, গ্রস প্রফিট। তারপর কি করতাম, পিএল অ্যাকাউন্ট, থেকে কি বেরোতো, নেট প্রফিট বেরোতো। তারপর হচ্ছে, তারপর কি ভালো করে শুনবি, আগে আমরা মানে ক্লাস 11 এ ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম, মানে সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস করেছিলাম, এক মালিকানা কারবার। সবার প্রথম করতাম ট্রেডিং অ্যাকাউন্ট, যেখান থেকে গ্রস প্রফিট বেরোয়। তারপর করতাম পিএল অ্যাকাউন্ট, সেখান থেকে নেট প্রফিট বেরোয়। তারপর কি করতাম, ব্যালেন্স শিট করতাম, এই তিনটেই তো করতাম। এখন হচ্ছে পার্টনারশিপ। পার্টনারশিপে কি হয়, পার্টনারশিপে যদি ফাইনাল অ্যাকাউন্ট করতে পারি তাহলে কি করে করব, ট্রেডিং অ্যাকাউন্ট প্রথমে করতে হবে। দেখ এখানে সেম লিখেছি, মানে কি সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস ও ট্রেডিং অ্যাকাউন্ট হতো, পার্টনারশিপ বিজনেস ও ট্রেডিং অ্যাকাউন্ট হয়, এরও সেম লিখেছি, জিপি বেরিয়ে গেল। তারপর সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসে নেট প্রফিট বের করার জন্য পিএল অ্যাকাউন্ট করতে হতো, এখনো পিএল অ্যাকাউন্টই করতে হবে, ঠিক আছে। এবার প্রশ্ন ভালো করে দেখ, প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট বলে একটা আছে। আগে কি সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসে, ভালো করে মন দিয়ে কোশ্চেনের অ্যানসারটা দিবি, সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসে কি প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কোনোদিন খুলতাম কি খুলতাম না, কোনোদিন খুলতাম না। আমরা মনে কর ক্লাস 11 এ যে অ্যাকাউন্টে ফাইল অ্যাকাউন্ট করতাম, প্রথমে করতাম ট্রেডিং, তারপর পিএল, তারপর ব্যালেন্স শিট। পিএল এর পরে কি পিএল অ্যাকাউন্ট কোনোদিন খুলেছি না, খুলিনি। তার মানে সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন খুলতে হয় না, কিন্তু পার্টনারশিপ বিজনেসে এটা কি লেখা আছে, নিউ, মানে খুলতে হয়। ডিফারেন্সটা বুঝতে পারছিস কিছু, অঙ্কের ডিফারেন্স, আমি থিওরিটিক্যাল ডিফারেন্স বলছি না। তার মানে সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস যখন করতাম সেখানে পিএল অ্যাকাউন্ট খুলতে হতো না, কিন্তু পার্টনারশিপ বিজনেস পিএল অ্যাকাউন্ট খুলতে হয়। তার কারণ বলবো, সব বলবো। আরে ভাই এখানে কেন, এখানে নেট প্রফিট ধর 1 লাখ টাকা বেরিয়ে গেছে, এই নেট প্রফিটটা কে পেতো, পুরো 1 লাখ টাকা মালিকই নিয়ে চলে যেত। কিন্তু এখানে ধর নেট প্রফিট ধর বেরোলো 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা পুরো মালিক নিয়ে যাবে, আরে মালিক তো তিনজন ভাগ করতে হবে, তো এই ভাগ করার জন্য একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয়, তাকে বলে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। অ্যাপ্রোপ্রিয়েশন মানে ডিস্ট্রিবিউট, ভাগ, বুঝতে পারছিস তো? বুঝতে পারলি কেন পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট খোলা হয়? আরে কোম্পানি যারা একটা বিজনেস করছে, বিজনেস করে যে নেট প্রফিটটা কামালো, ঠিক আছে, নেট প্রফিটটা পার্টনারদের মধ্যে ভাগ করতে হয়, এই পার্টনারদের ভাগ করার জন্য একটা অ্যাকাউন্ট খুলতে হয়, সেই অ্যাকাউন্টটাকে বলে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। পরীক্ষা এমসিকিউ এসএকিউ দেয়, বলতে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কেন খোলা হয়, এরকম দিয়েছে অনেকবার এসএকিউ, ঠিক আছে। তো দেখ বুঝতে পারলি। কিন্তু ব্যালেন্স শিট, আগেও ব্যালেন্স শিট করতে হতো, এখনো ব্যালেন্স শিট করতে হবে, কিন্তু এখন ব্যালেন্স শিট একটু আলাদা হবে। স্যার কেন, কি আলাদা হবে? কেন আগে লাইবিলিটি অ্যাসেট দেখেন কি হবে না নাকি, হ্যাঁ বাঁদিকে লাইবিলিটি ডান দিকে অ্যাসেট কি হবে, কিন্তু আগে ক্যাপিটাল কি করতে মনে কর, স্যার আগে তো লিখতাম ক্যাপিটাল প্লাস কি করতাম বল, প্লাস নেট প্রফিট প্লাস ফার্দার ক্যাপিটাল মাইনাস ড্রয়িংস, এই তো করতাম। স্যার এখন আগে তো মালিক কজন ছিল, একটাই করতাম, স্যার এখন মালিক 3জন।
তাহলে এর আলাদা করে ক্যাপিটাল বের করবি, বি আলাদা করে ক্যাপিটাল বের করবি, সি আলাদা করে ক্যাপিটাল বের করবি। এত ঘাবড়া শুনে স্যার এত কিছু করতে হবে? আরে কি করতে হবে পরের ব্যাপার, কিন্তু এইভাবে করতে হয়। বুঝিস কি বললাম? আরে বুঝিস কি বললাম? দেখ না, আগে যখন ব্যালেন্স শিট করতি এইদিকে অ্যাসেট এইদিকে লাইবিলিটি, এখানে কি লিখতি? ক্যাপিটাল। ক্যাপিটাল কি করতো? ক্যাপিটাল লিখতে হচ্ছে তোর ওপেনিং, তার সঙ্গে ড্রয়িংসটা মাইনাস করতি, প্লাস নেট প্রবলেম আমি লিখলাম। এবার এখানে কি করবি? এরকমই তিনটে পার্ট করবি। প্রথমে লিখবি এর ক্যাপিটাল, তারপরে আবার লিখবি বি ক্যাপিটাল, তারপর আবার লিখবি সি ক্যাপিটাল। বুঝতে পারলি? কঠিন কিছু না। আরে তোর তো এটা করতে দিন, জানছিস কি করতে হয়। তোকে পরীক্ষায় তো ফাইনাল অ্যাকাউন্ট দেবে না, পরীক্ষায় তোকে ফাইনাল অ্যাকাউন্ট দেবে না। পরীক্ষায় কি দেবে? তোকে পরীক্ষায় কি দেবে নাকি? তোকে বলে কি পার্টনারশিপ বিজনেস ফাইনাল অ্যাকাউন্ট করতে দেবে? কোনদিন দেবে না। এর তোকে কোনদিন দেবে না পার্টনারশিপ বিজনেস ফাইনাল অ্যাকাউন্ট করে দেবে, এটা তো পরীক্ষায় কোনদিনই দেবে না। আমি বললাম, রুল বললাম, নিয়ম বললাম, পুরোটা জানলে বুঝতে সুবিধা হয়। পরীক্ষায় তো দেবে তোকে শুধু এইটা করতে, বলবে তুমি শুধু এইটুকু করবে, আর কিছু করতে দেবে। আমার কথা বুঝতে পারছিস কি বললাম? তোর কোনো সমস্যা নেই। তার মানে নতুন কি হলো স্যার? আগে আমরা যা শিখেছি আর এখন যা শিখছি দুটো একই। আগে পিএল অ্যাপ্রো খুলতাম না, এখন পিএল অ্যাপ্রো খুলি। তাহলে পরীক্ষা যদি কখনো শর্ট কোশ্চেন দেয় পিএল অ্যাপ্রোপ্রিয়েশন কোন বিজনেসে খোলা হয়, সোল প্রপার্টরশিপ বিজনেস না পার্টনারশিপ বিজনেস? আনসার কি দিবি? পার্টনারশিপ বিজনেস। তো এর জন্য কি এমসিকিউ করতে হবে তোকে? তো হয়ে গেল তো। এবার দেখ অঙ্ক বলছি, ফাইনাল অ্যাকাউন্ট মানে ফাইনাল অ্যাকাউন্ট বলেছি আগে, দ্য ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। তো ট্রেডিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে কি হবে? তো দেখ ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট কি ফাইনাল করতে তাহলে পরীক্ষা দিয়ে আসলি তো। তো এখানে কি হতো ধর, আচ্ছা এই তো লিখিনি না, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, এটা ট্রেডিং অ্যাকাউন্ট উপর একটা, নিচে একটা পিএল অ্যাকাউন্ট। ঠিক মন দিয়ে শুনবি, কিন্তু তো শিখে এসেছিস, জানিস, নতুন করে বলার কিছু নেই। ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে সমস্ত খরচা থাকে, ক্রেডিট দিকে ইনকাম থাকে, ব্যালেন্স যেটা বেরোতো এইদিকে গ্রস প্রফিট বেরোতো, তাই তো। গ্রস প্রফিট সিডি সেটা আবার এইদিকে ট্রান্সফার করতাম টু গ্রস প্রফিট বিডি করে, এই সরি বাই গ্রস প্রফিট বিডি করে, তারপর এখানে লিখতাম টু নেট প্রফিট সিডি। এটা তো কোনো বলার দরকার নেই, তো জানিস তো। স্যার হ্যাঁ জানি, ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট থেকে যে গ্রস প্রফিট বেরোয় সেটা আবার ট্রান্সফার হতো পিএল এ, আর পিএল অ্যাকাউন্ট থেকে যেটা বেরোচ্ছে নেট প্রফিট সিডি, এটা আমার কোথায় চলে গেছে? ব্যালেন্স শিটে চলে গেছে, তাই তো। একটা করে পয়েন্ট বলছি শোন। এই যে মন দিয়ে শুনবি, পরীক্ষা একটা এমসিকিউ দেয়, এমসিকিউ এসকিউ দেয়, অনেকেই পারে না এমসিকিউ এসকিউটা লিখতে, ঠিক আছে? সেটা কি? পিএল অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট তো ডেবিট দিকে কি থাকে? আচ্ছা বল, আমি পরীক্ষা শর্ট কোশ্চেন জিজ্ঞেস করলাম, ট্রেডিং এন্ড পিএল অ্যাকাউন্ট আমরা কি কি অ্যাকাউন্ট শিখেছি? পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। বলতে পারবি ট্রেডিং এন্ড পিএল অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ে? ট্রেডিং এন্ড পিএল অ্যাকাউন্ট কি কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ে? পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট নাকি নমিনাল অ্যাকাউন্ট? নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট মানে কোনো পার্সন থাকে, কি করে পার্সোনাল অ্যাকাউন্ট? নমিনাল অ্যাকাউন্ট, এটা হচ্ছে একটা নমিনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? নমিনাল অ্যাকাউন্টের ডেবিট দিকে কি থাকে? আরে নমিনাল অ্যাকাউন্টের রুল মনে আছে? নমিনাল অ্যাকাউন্টের ডেবিট দেখ, আমি তোকে বলি শোন, পার্সোনাল অ্যাকাউন্টের রুল কি ছিল? ডেবিট, রিসিভার ইজ দ্য ডেবিট, গিভার ইজ দ্য ক্রেডিট। রিয়েল অ্যাকাউন্ট, হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোজ আউট ক্রেডিট। আর নমিনাল অ্যাকাউন্ট কি ছিল? অল এক্সপেন্সেস এন্ড লসেস ডেবিট। আর কি ছিল? ইনকাম এন্ড গেইনস ডেবিট। তার মানে এটা নমিনাল অ্যাকাউন্ট, এর ডেবিট দিয়ে কি আসবে স্যার? সমস্ত এক্সপেন্সেস, আর ক্রেডিট দিয়ে কি আসবে? সমস্ত ইনকাম, তাই তো। বুঝতে পারছিস কি লিখেছি? এইবার পরীক্ষায় এই যে পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে কি থাকে এটা কি লিখেছি? চার্জ। ভালো করে দেখ, এখানে স্টার মেরে লিখেছি এই পয়েন্ট, ডেবিট দিয়ে কি থাকে বোঝানোর জন্য। আর পরীক্ষায় এইটাই জানতে হবে, কি লিখেছি? চার্জ এগেইনস্ট প্রফিট। কি বললাম? চার্জ এগেইনস্ট প্রফিট, মানে চার্জ করছি কার এগেইনস্টে? এগেইনস্ট মানে প্রফিটের এগেইনস্টে, ঠিক আছে? তুই ডেবিট দিকে যত চার্জ করবি প্রফিট তো বাড়বে না কমবে? কমবে। তাই এই জন্য বলে পরীক্ষা শর্ট কোশ্চেন দেয়, প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে আমরা যেগুলো লিখি তাকে বলে চার্জ এগেইনস্ট প্রফিট। মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে যা যা আইটেম লিখি তাকে কি বলে? চার্জ এগেইনস্ট প্রফিট। আবার বলছি, পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে যা যা আইটেম লিখি তাকে বলে চার্জ এগেইনস্ট প্রফিট। তাই লিখেছি দেখ, চার্জ এগেইনস্ট প্রফিট, দিস আইটেম আর ডেবিটেড টু পিএল অ্যাকাউন্ট। তো পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে যা যা আইটেম লিখি তাকে কি বলে? চার্জ এগেইনস্ট প্রফিট। পরীক্ষায় একটা ডিফারেন্স দেয়, এসিকিউতে দেয় বা লং কোশ্চেনও দেয়। বলে কি? বলছে তুমি ডিফারেন্স লিখো, ডিফারেন্স বিটুইন চার্জ এগেইনস্ট প্রফিট আর চার্জ অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিট। একটা তো বলেই দিলাম, চার্জ এগেইনস্ট প্রফিটটা কি স্যার? ওই তো চার্জ এগেইনস্ট প্রফিট বুঝতে পারছিস তো কোনটা? পিএল অ্যাকাউন্টের ডেবিট থেকে লেখা হয় চার্জ এগেইনস্ট প্রফিট। স্যার চার্জ অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিটটা বলবো, একটু ওয়েট করতে হবে। তার জন্য আমি কি বোঝালাম এখন পর্যন্ত তোকে? ট্রেডিং আর পিএল। পিএল অ্যাপ্রো বলেছি এখন পর্যন্ত, পিএল অ্যাপ্রো খুলতে হবে।
ট্রেডিং থেকে যে গ্রস প্রফিটটা বেরোতো সেটা চলে যেত পিএল এ। ট্রেডিং থেকে যে গ্রস প্রফিটটা বেরোতো সেটা কোন অ্যাকাউন্টে চলে যেত? পিএল। পিএল অ্যাকাউন্ট থেকে যে নেট প্রফিট বেরোতো সেটা তোর আগে কি করেছে, আগে 11 এ যে অ্যাকাউন্টস করেছি সোল প্রফিট থেকে সেটা ব্যালেন্স শিটে চলে যেত। কিন্তু এখন তো আমি সোল প্রফিট করছি না, কি করছি? পার্টনারশিপ। তার মানে ট্রেডিং থেকে যা বেরোবে পিএল এ চলে যাবে, পিএল থেকে যেটা বেরোবে সেটা পিএল অ্যাকাউন্টে যাবে। তাহলে কি বললাম, পিএল অ্যাকাউন্ট থেকে যেটা বেরোবে সেটা কোন অ্যাকাউন্টে যাবে? তুই ভাব, ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং এ যে গ্রস প্রফিট চলে গেল পিএল এর টেবিলে, পিএল এর নেট প্রফিট যেটা বেরোবে সেটা কোন অ্যাকাউন্টে চলে? পিএল অ্যাকাউন্টে। তাহলে কোন দিক হবে? তুই ভাব, ঠান্ডা মাথায়, কোনো তাড়াহুড়া না। পিএল অ্যাকাউন্টের ডেবিটে নেট প্রফিট বেরিয়েছে, তাহলে পিএল অ্যাকাউন্ট কোন দিক যাবে? ক্রেডিট দিকে। দেখ, পিএল অ্যাকাউন্ট ক্রেডিট দিকে দিয়ে বাই নেট প্রফিট বেরিয়ে ওকে পরীক্ষায় অঙ্ক দেবে, এই অঙ্কই দেবে, পিএল অ্যাকাউন্টটাই খুলতে দেবে। তার মানে নেট প্রফিট যখনই কোশ্চেন দেবে কোন দিকে লিখবি? ক্রেডিট দিকে। কারণ কি কোনো ডাউট আছে কেন এই দিক হবে? আরে ভাব, কেন পরের দিন থেকে আমি এটা বলতে পারবো না, আজকেই বলছি, পরের দিন বলা সম্ভব না। ট্রেডিং অ্যাকাউন্ট গ্রস প্রফিট কোন দিক বেরোবে? ভাব, কোন দিক বেরোবে? ডেবিটে। সেটা আমরা ট্রান্সফার করি এইদিকে, ক্রেডিট দিকে। আবার নেট প্রফিট যেটা বেরোবে এই দিক বেরোবে। তারপর আবার তার নিচেই ধর খুললি পিএল অ্যাকাউন্ট, তার মানে এটাই তো আবার ক্রেডিট দিকে আসছে। এটা যদি বাইং, তার মানে তোকে পরীক্ষা যখন অঙ্ক দেবে পিএল অ্যাকাউন্ট অঙ্ক করতে দেবে, নেট প্রফিট দিতে বলছি, নেট প্রফিট দিয়ে দেবে। নেট প্রফিটটা কোন দিকে লিখবো বোঝালাম তোকে, কোন দিক লিখতে হচ্ছে, ক্রেডিট দিকে। বল লস থাকে, নেট লস থাকে তখন এই দিক বেরোতো। ঠিক আছে, তো জেনারেলি তুই পাবি না পিএল অ্যাকাউন্ট করতে গিয়ে লস পাবি। ঠিক আছে, লসটা কি ডিস্ট্রিবিউট হবে পরে বলে দেবো, বোঝাবো লস নিয়ে পাবো। ঠিক আছে, বুঝতে পারলি? লস নিয়ে অঙ্ক করবো, চিন্তা করিস না। তাহলে আপাতত পজিটিভটা নিয়ে ভাব, তারপর আমরা নেগেটিভ নিয়ে ভাববো। ঠিক আছে, বেসিকটা হবে নেট মানে প্রফিটের অঙ্ক। তাহলে প্রফিটটা বোঝা গেল এখানে। আমি কি বললাম, পিএল অ্যাকাউন্টের ডেবিটে কি দেখায়? চার্জ এগেইনস্ট প্রফিট, প্রফিটের এগেইনস্টে চার্জ করছি। ঠিক আছে, আর এখানে কি লেখা হয়? পিএল অ্যাকাউন্ট ডেবিটে কি লিখে জানিস? পার্টনাররা কি কি পায়। পিএল অ্যাকাউন্ট ডেবিটে কি লিখবো? পার্টনাররা কি কি পাওনা আছে কোম্পানির কাছে, ফার্মের কাছে পার্টনাররা কি পাবে। কি লিখি? চার্জ এগেইনস্ট অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, এখানে কিন্তু চার্জ এগেইনস্ট প্রফিট বলবো না, আরে চার্জ এগেইনস্ট প্রফিট করার পরেই তো প্রফিটটা বেরিয়ে গেছে। এখানে যে পিএল অ্যাকাউন্ট ডেবিটে যা যা আইটেম আছে তাকে কি বলে? চার্জ এগেইনস্ট অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। অর্থাৎ পিএল অ্যাকাউন্ট ডেবিটে কি হবে? পার্টনাররা কি কি পাবে। স্যার কি কি পায় বল? এইমাত্র বললাম, তখন ভিডিও বলছিল পার্টনাররা কি পাবে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল পার্টনার পায় না, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পার্টনাররা। পার্টনার স্যালারি পাবে, পার্টনার কমিশন পাবে, পার্টনার বোনাস পাবে, এগুলোই তো পাবে। স্যার কেন পার্টনার ড্রয়িংস কি বলছিস? পার্টনার ড্রয়িংস পাবে, ড্রয়িংস এর উপর যে ইন্টারেস্ট হয় সেটা পার্টনারকে দিতে হবে। বুঝতে পারছিস তো? আচ্ছা, পরীক্ষায় একটা শর্ট কোশ্চেন দেখো, ইজি শর্ট কোশ্চেন বলে কি পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কি অ্যাকাউন্টের মধ্যে পড়ে? পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, নান অফ দিস। নমিনাল অ্যাকাউন্ট ভুললে চলবে না, এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টের মধ্যে পড়ে? নমিনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টের নিয়ম কি? স্যার সমস্ত এক্সপেন্সেস ডেবিটে, ইনকাম কে। ঠিক তো? একটা একটা করে বোঝ। এইমাত্র কথা বললাম ইন্টারেস্ট অন ড্রয়িংস এর কথা বললাম না তো? বল, আচ্ছা আমরা যেটা করছি এটা পার্টনারের দিক থেকে দেখবো নাকি ফার্মের দিক থেকে দেখবো? ফার্মের দিক থেকে দেখবো। যদি এটা মাথা থেকে একটু বেরিয়ে যায় তাহলে অঙ্ক ভুল। ফার্মের দিক থেকে দেখবো। তো ইন্টারেস্ট অন ড্রয়িংস ফার্মের খরচ না ইনকাম? ও বললো ইন্টারেস্ট অন ড্রয়িংস ফার্মের খরচ। তাহলে একটু দেখি ও ঠিক বললো না ভুল বললো। আমি ব্যবসার পার্টনার, আমার টাকার দরকার, ব্যবসা থেকে টাকা তুললাম, ব্যবসা আমার থেকে কি নেবে? ইন্টারেস্ট নেবে। তাহলে ব্যবসার কি হলো? মানে ইনকাম। মানে ইন্টারেস্ট অন ড্রয়িংস বিজনেস ইনকাম। আমি পরে বোঝাবো, আমার আস্তে আস্তে বোঝাবো, চিন্তা করিস না। এর পরের ভিডিও শুধু ইন্টারেস্ট অন ড্রয়িংস নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, তো চিন্তা করিস না, পরের ক্লাসটা। তো মোটামুটি বোঝা গেল তো কি কি বললাম? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। তাহলে তোর পরীক্ষায় যদি কোশ্চেন দেয়, শর্ট কোশ্চেন দিতে পারে, এসে কি বলতে পারে যে চার্জ এগেইনস্ট প্রফিটের সাথে চার্জ অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিটের পার্থক্য বলে। তুই কি বলবি? চার্জ এগেইনস্ট প্রফিট পিএল অ্যাকাউন্টে ডেবিটে আসে, আর চার্জ অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিট পিএল অ্যাকাউন্ট ডেবিটে আসে। এক নম্বর তো পেয়ে গেলি। আরে কি পড়বি তুই? বই আলাদা করে এইগুলোই লেখা আছে বইতে, আলাদা কিছু অনেক পয়েন্ট আছে, আমাদের একটা পয়েন্ট বললাম হয়ে গেল। নোট 1 কি লেখা আছে? ইন পিএল all expenses and income are shown। তার মানে বলছো পিএল অ্যাকাউন্টে কি লেখা আছে? সমস্ত এক্সপেন্সেস ডেবিটে বলবি, সমস্ত ইনকাম ক্রেডিটে বলবি, এই করে ক্যালকুলেট করে নেট প্রফিট বের এই তো বলেছে। নোট 2 ইন পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট উই ডেবিট অ্যাপ্রোপ্রিয়েশন অন ডিস্ট্রিবিউশন নেট প্রফিট অ্যামং দ্য পার্টনার। পিএল অ্যাপ্রো ডেবিটে কি লিখি? স্যার পার্টনাররা যা যা পাবে, ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোপ্রিয়েশন কিছু লিখি। ঠিক আছে, বেস্ট এক্সাম্পল দেবো। আমি একটা এক্সাম্পল দেবো, বলবি, তোকে বলতে হবে এটা কি পিএল অ্যাকাউন্টে আসবে নাকি পিএল অ্যাকাউন্টে। আচ্ছা
আচ্ছা দেখ, একটা কোশ্চেন তুললাম, এতক্ষণ ধরে যা বুঝলি তার উপর করে আমাকে অ্যানসার দে, ঠিক আছে? কারণ আমি কিছুক্ষণ আগে বোঝালাম কি চার্জ এগেইনস্ট প্রফিট, আর কি বললাম বল, চার্জ এগেইনস্ট প্রফিট আর চার্জ অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিট। চার্জ এগেইনস্ট প্রফিট কোথায় দেখায়? পিএল অ্যাকাউন্টের ডেবিটে। আর চার্জ অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিট কোথায় দেখায়? পিএল অ্যাপ্রোড ডেবিটে, তাই তো? তাহলে এখানে পয়েন্টগুলো বলতে হবে কোনগুলো পিএল অ্যাকাউন্টের আইটেম, কোনগুলো পিএল অ্যাপ্রোড আইটেম। আর কিছু কোশ্চেন বলছে স্টেট ফলোইং ইনকাম, ঠিক আছে তো, উইল বি রেকর্ডেড, ঠিক আছে তো, will be recorded in profit and loss account or profit and loss appropriation account। এই যে এখানে স্টেট ফলোইং ইনকাম এটা না আইটেম হবে, স্টেট ফলোইং আইটেম, স্টেট ফলোইং আইটেমস, ঠিক আছে? স্টেট ফলোইং আইটেমস, যে নিচে যে এতগুলো যে আইটেম আছে সেই আইটেমগুলো কোনগুলো পিএল অ্যাকাউন্টে যাবে, কোনগুলো পিএল অ্যাপ্রোতে যাবে। কোশ্চেন জিজ্ঞাসা করছি, দেখি কি অ্যানসার দিতে পারিস। ইলেকট্রিসিটি চার্জেস, পিএল ডেবিট, ঠিক আছে? ইলেকট্রিসিটি চার্জেস কারণ হচ্ছে এটা চার্জ এগেইনস্ট প্রফিট, ঠিক আছে? তাহলে এটা লিখে রাখ অ্যানসার, পিএল অ্যাকাউন্ট লিখলেই হবে, পিএল অ্যাকাউন্ট। তারপর অ্যাডভার্টাইজমেন্ট কি বলবি? পিএল ডেবিট, মানে এগুলো সব চার্জ এগেইনস্ট প্রফিট। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, আচ্ছা মনে কর যদি নাও পারিস আমি বলে দিচ্ছি, কারণ এইগুলো যত ভালো করে বুঝবি পরবর্তী চ্যাপ্টার অঙ্ক করতে খুব ইজি হয়ে যাবে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তো তাহলে ফাইনাল অ্যাকাউন্ট করেছিস, ট্রেডিং করেছিস, পিএল করেছিস, পিএল অ্যাকাউন্টের ডেবিটে কোনোদিন কি ইন্টারেস্ট অন ক্যাপিটাল লিখেছিস কি লিখিস না? ইন্টারেস্ট অন ক্যাপিটাল কারা পায়? বিজনেসের পার্টনার, বিজনেসকে যে ক্যাপিটাল দেবে তার বদলে বিজনেসকে একটা ইন্টারেস্ট দেবে। এটা কিন্তু চার্জ এগেইনস্ট প্রফিট, চার্জ অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিট, ঠিক আছে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ কে পাবে? টাকাটা পাবে কে? পার্টনাররা পাবে। পার্টনাররা যে জিনিসটা পায় তাকে কি বলে? চার্জ অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিট। তাহলে এটা চলে যাবে পিএল অ্যাপ্রোড। নেক্সট কমিশন পেড, কমিশন পেড মনে কর পিএল অ্যাকাউন্ট, পিএল ডেবিট। তারপর কমিশন পেড টু পার্টনার্স, পার্টনারকে কমিশন দিচ্ছে, পিএল অ্যাপ্রোড, পিএল অ্যাপ্রোড। স্যালারি পেড টু ম্যানেজার, ম্যানেজারকে স্যালারি দিচ্ছি, ম্যানেজারকে স্যালারি দিচ্ছি, বলেনি কিন্তু পার্টনারকে স্যালারি দিচ্ছি। কাকে স্যালারি দিচ্ছি? ম্যানেজারকে। আমরা ফাইনাল অ্যাকাউন্ট করেছি, ম্যানেজারকে স্যালারি দিলে ম্যানেজার কমিশন পেতাম, পিএল ডেবিট লিখতাম, তাই না? এটা পিএল। তারপর স্যালারি পেড টু পার্টনার, পার্টনাররা যা পাবে সব অ্যাপ্রুভ, পিএল অ্যাপ্রুভ। তাহলে একটা জিনিস বুঝতে হচ্ছে অ্যাপ্রুভ থেকে কি আসলো? স্যার ইন্টারেস্ট অন ক্যাপিটাল এসছে, কমিশন পেড এসছে, তারপর স্যালারি পেড টু পার্টনার। মানে এই জিনিসগুলো আসে, তুই যখন পিএল অ্যাপ্রুভ করবি ভাববি এই পয়েন্টগুলো তুই পাবি। তোকে দেখ, তোকে কিছু মুখস্থই করতে হচ্ছে না কি আসবে, তুই দেখ একটা পয়েন্ট তুই বুঝতে হচ্ছে কোনগুলো আসছে। তারপর রেন্ট পেড টু ল্যান্ডলর্ড, ভালো করে ল্যান্ডলর্ড মানে জানিস? বাড়ির মালিক, বাড়ির মালিক। রেন্ট পেড টু ল্যান্ডলর্ড আউটসাইডার্স, ঠিক আছে? আমি বাড়ির মালিককে রেন্ট পে করছি। আমি মানে কি? আমি মানে কি? বিজনেস। আমি মানে কি? বিজনেস, পার্টনারশিপ বিজনেস। ফার্ম, ফার্ম মানে ধর আমরা ধর অজন্তা শু হাউস একটা দোকান নিয়েছি, ঠিক আছে? সেই দোকানটা নিজেদের জমি নেই, কারণ বাড়ি ভাড়া নিয়েছি, তো বাড়ি ভাড়া নিলে প্রতি মাসে বাড়ি ভাড়া দিতে হবে। তার মানে এইটা এই রেন্ট পেড টু ল্যান্ডলর্ড আউটসাইডার্স, এটা কি আইটেম? পিএল এর আইটেম না পিএল অ্যাপ্রুভ আইটেম? বলতে পারবি? পিএল এর আইটেম। আরে রেন্ট পেড তো ফাইনাল করিস নি? রেন্ট পেড, তোরা রেন্ট কাকে পে করতে? আমরা বাড়ির মালিককে রেন্ট পে করতে। ওটা তো ওটা কি হতো? ওটা তো কি বলতো? চার্জ এগেইনস্ট প্রফিট। তাহলে এটা কি লিখো? পিএল। এটা দেখি যে কতটা প্রপারলি অ্যানসার দিতে পারিস, বোঝাতে পারবো। রেন্ট পেড টু পার্টনার্স, পার্টনারকে রেন্ট পে করেছে। মনে কর না, ধর এখানে লিখছি এ বি সি, আমরা বিজনেস করব, বাড়ি নেই। সি বলছে আমার বাড়িতে ব্যবসা করো, বাড়ি নেই তো কি হয়েছে? আমার বাড়িতে ব্যবসা করো। সি বলেছে আমার বাড়িতে ব্যবসা করো, বাড়ি নেই তো কি হয়েছে? ঠিক আছে তো? তাহলে অ্যানসারটা কি হবে? তাহলে বুঝতে পারলি সির বাড়িতে ব্যবসাটা করছে, বিজনেস খুলেছে সির বাড়িতে। তাহলে প্রশ্ন হলো রেন্ট পেড টু পার্টনার্স ফর ইউজিং হিজ প্রপার্টি, অ্যানসারটা কি দিবি? পিএল অ্যাকাউন্ট দিবি না পিএল অ্যাপ্রুভ দিবি? পিএল অ্যাপ্রুভ, তাই তো? পিএল অ্যাপ্রুভ। দেখ তোরা কেন পিএল অ্যাপ্রুভ দিলি তার পেছনে কারণটা বলছি। কারণ হচ্ছে স্যার আমরা তো বিজনেস তো করছি পার্টনারের মধ্যে। আরে ভাই তিনজন পার্টনার মিলে বিজনেস করা হচ্ছে। সি যদি আমাদের বিজনেস যদি না দিত, আমাদের যে বিজনেস করার জায়গা নেই বলে বাড়িতে করছি, ও যদি আমাদেরকে বিজনেস করতে না দিত, ঠিক আছে তো, ও নিশ্চয়ই ওই জায়গাটায় অন্য কাউকে বিজনেস করতে দিত। অন্য কাউকে বিজনেস করতে দিলে কি পেত? প্রতি মাসে ভাড়া পেত, তো লস হয়ে গেল। সি আমার থেকে নেবে, মানে আমাদের বিজনেস থেকে রেন্ট নেবে, বুঝতে পারছিস? আরে তুই ভাব না, তোরা ধর কোনো পার্টনারশিপ বিজনেস করছিস, কোনো পার্টনারের বাড়িতে কি ব্যবসা করছিস,
তার পার্টনারের বাড়ির লোক, বাবা মা, ওরা কি ভাড়া নেবে না? বুঝতে পারছিস তো? হ্যাঁ, যদি এমন হতো যে না ঠিক আছে ওই পার্টনারকে ক্যাপিটাল কম দিতে হবে, তাহলে তুমি করো বিজনেস। আমার কথাটা বুঝতে পারছিস? গল্পটা কমন সেন্স, এগুলো সেন্স। বুঝতে পারছিস কি না বুঝতে পারছিস না? তুই ভাব না, তোর তিনজন মিলে, তোর দুজন মিলে ব্যবসা করছি, তোর বাড়িতে ধর আমি ব্যবসা করবো, তোর বাড়িতে আমি ব্যবসা করবো, ঠিক আছে তো? তাহলে তো আমাকে কোনো টাকা দিতে হচ্ছে না, তোর বাড়িতে ব্যবসা করলে তুই এসে ভাড়া নিবি, কমন ভাড়া নিবি। তার মানে এটা কি? এটা হচ্ছে চার্জ এগেইনস্ট প্রফিট। মানে এটা বুঝতে হবে, ঘুরিয়ে দিচ্ছি, তোরা পার্টনার দিয়েছে বলে ঘুরিয়ে, বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে কি বলেছে? রেন্ট পেড টু পার্টনার্স ফর ইউজিং হিজ প্রপার্টি, এটা লিখো পিএল। মাথায় ঢুকলো? এটা নতুন একটা পয়েন্ট দিলাম, ঠিক আছে? তারপর বলছে ইন্টারেস্ট অন লোন ফ্রম ব্যাংক, ব্যাংকের থেকে লোন নিয়েছি, এটা পিএল হবে। তারপরে অ্যান্সারটা কি দিই? বলছে ইন্টারেস্ট অন লোন ফ্রম পার্টনার, ওই ধর সাপোজ ধর বি থেকে লোন নিয়েছি, বি থেকে লোন নিয়েছি, তাহলে বি কে তো ইন্টারেস্ট দিতে হবে, তাহলে এটা আমাকে অ্যান্সার দিতে হবে এবং কারণ বলতে হবে। পিএল বললে হবে না, কারণ বলতে হবে। বি থেকে লোন নিয়েছি, বি কে ইন্টারেস্ট দিচ্ছি, তো বলি স্যার তাহলে তো সেই অ্যাপ্রোপ্রিয়েশনই হচ্ছে, পার্টনারকেই তো দিচ্ছেন, ঠিক আছে তো? তাহলে তুই যদি কেউ যদি বলিস পিএল কেন আর পিএল অ্যাপ্রো বললে কেন, আর এটা এটা বোঝা খুব জরুরি, এটা বোঝা খুব জরুরি। তো বল, আরে বল না, আরে আমি বি থেকে লোন নিয়েছি, লোন তো আর বি যদি ক্যাপিটাল বিজনেস কে দেয়, বি বিজনেস বি কে ইন্টারেস্ট দেবে, তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি করেছিস তুই? চার্জ অ্যাপ্রোপ্রিয়েশন পিএল অ্যাপ্রো করেছিস, তাহলে স্যার তাহলে এটাও তো ওইভাবে বোঝা যায়। বি হচ্ছে বি থেকে ব্যবসা লোন নিয়েছে, ঠিক আছে? বছরের শেষে ওই লোনের উপর একটা ইন্টারেস্ট দিয়ে দেবে, তাহলে তো সে সেই দিক দিয়ে দেখলে এটা চার্জ অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিট মানে হচ্ছে পিএল অ্যাপ্রোতে আসা উচিত, তাই তো? দেখ, লোন যত লোন হোক, সে ব্যাংকের থেকে লোন নিক, ফ্যামিলির থেকে লোন নিক বা পার্টনার থেকে লোন নিক, সব চার্জ অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিট না, এটা চার্জ এগেইনস্ট প্রফিট। কেন কেন ব্যাপারটা বলছি। বিজনেস যদি বন্ধ হয়ে যায়, লোনের টাকা পেমেন্ট করতেই হবে। এই জন্য বিজনেস যদি আজ যদি আমার দোকান বন্ধ করে ফেলি, দোকান যদি বন্ধ হয়ে যায়, যার থেকে লোন নিই তার টাকাটা মেটাতেই হবে, তাই এটাকে বলবে চার্জ এগেইনস্ট প্রফিট। তাই এটা পিএল এর আইটেম, পিএল এর আইটেম, এটা পিএল এর আইটেম, ঠিক আছে? চার্জ এগেইনস্ট প্রফিট, নট চার্জ অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিট, নট অ্যাপ্রোপ্রিয়েশন, অ্যাপ্রোপ্রিয়েশন না, এটা চার্জ এগেইনস্ট প্রফিট, ঠিক আছে তো? বুঝতে পারছিস তো? তো সুতরাং মাথায় রাখতে হবে। এত অবধি হলো। এরপর একটা পয়েন্ট, ইন্টারেস্ট অন ক্যাপিটালের ছোট্ট একটা জিনিস আছে, মাথায় রাখ। ইন্টারেস্ট অন ক্যাপিটাল পরীক্ষায় তো খুব থাকবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, প্রতিটা অঙ্কই পাবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। বলছে ইন্টারেস্ট মাস্ট বি ওপেনিং ক্যাপিটাল, মানে আমরা যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বের করব, কার উপর বের করব? সব সময় ওপেনিং ক্যাপিটালের উপর। স্যার কোশ্চেন ওপেনিং ক্যাপিটাল দেয়নি, কি করে করব? বের করব। যদি কোশ্চেনে ওপেনিং ক্যাপিটাল বলে না দেয়, তাহলে ওপেনিং ক্যাপিটাল বের করতে হবে। তোরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছিস, তোদের এই জিনিস ফেস করতেই হবে না। কাদের ফেস করতে হবে? অ্যাকচুয়ালি এটা সিবিএসসি বা আইএসসি বোর্ড পড়ে, ওদের ওপেনিং তো ক্যাপিটাল বলে দেয় না, ওদের বের করতে হয়, তোদের বলে দেবে ওপেনিং ক্যাপিটাল। তাহলে কি বুঝতে পারলি বল? কোশ্চেন যদি করি ইন্টারেস্ট অন ক্যাপিটাল কার উপর বের করব? ক্যালকুলেট করতে হয় ওপেনিং ক্যাপিটালের উপর ক্যালকুলেট করতে হয়, আর বলে না দিলে বের করতে হয়। 2 নম্বর, ইফ অ্যাডিশনাল ক্যাপিটাল ইজ গিভেন, ধর ব্যবসা শুরু করার সময় ধর এই ধর ক্যাপিটাল নিয়ে আসে 1 লাখ টাকা, ঠিক আছে? ও কদিন পরে 3 মাস পর ও ধর ব্যবসায় আরো 50,000 টাকা নিয়ে আসছে, তাহলে স্যার ওপেনিং ক্যাপিটালের উপর ইন্টারেস্ট ক্যালকুলেট করলাম, ও যে আবার 50,000 টাকা নিয়েছে, এর উপরে কি ইন্টারেস্ট করতে হবে? করতে হবে, এর উপরে করতে হবে। তাই লিখেছি দেখ, if additional capital is given, যদি additional capital যদি দেয়া থাকে, then its interest must be added, এর উপর ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে। পরে সাপোজ ধর 1 লাখ টাকার উপর ক্যালকুলেট করে ধর বেরোলো 10,000, আর 50,000 উপর ক্যালকুলেট করে ধর বেরোলো 5,000, তাহলে টোটাল হবে 15,000 টাকা ইন্টারেস্ট। বুঝতে পারলি তো? এটাই বলেছে। নেক্সট কি বলেছে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ চার্জ অন পিরিয়ডিক বেসিস, পিরিয়ডিক বেসিস মানে পিরিয়ড ওয়াইজ করতে হবে। দেখাচ্ছি আমি, কোনো অসুবিধা। স্যার আপনি বললেন ওপেনিং ক্যাপিটাল বলে না দিলে বের করতে হয়, কিন্তু কি করে বের করব? দেখ নেই, ওপেনিং ক্যাপিটাল বলে না দিলে বের করতে হয়, কি করে বের করবো আমি বলে দিচ্ছি। ওপেনিং ক্যাপিটাল বলে না দিলে বের করতে হবে, কিন্তু কি করে বের করবো সেটা বলে দিচ্ছি। ঠিক আছে, দেখ মনে কর ক্লাস 11-এ ফাইনাল অ্যাকাউন্ট করতাম, ব্যালেন্স শিট কি করতাম? ক্যাপিটাল মানে ক্যাপিটাল মানে ওপেনিং ক্যাপিটাল প্লাস কি করতাম? নেট প্রফিট, ঠিক আছে? নেট প্রফিট বা নেট লস, নেট প্রফিট আমি মনে করছি নেট প্রফিট, তার থেকে মাইনাস করতাম কি? ড্রয়িংস, আর ফার্দার ক্যাপিটাল কি করতাম? প্লাস করতাম। ওটা কি হতো? ক্লোজিং ক্যাপিটাল। ব্যাস, কি পয়সা তো বের করতে হবে না, তার ওপেনিং ক্যাপিটাল বলে দেয়, বাকি সব বলে দিচ্ছে, বের করতে পারবি না? এই করিস কমন ব্যাপার, তো তুই করেছিস, তো যদি বলে না দেয় এইভাবে বের করতে হয়, ঠিক আছে তো?
এরপরে জাস্ট ছোট্ট একটা অঙ্ক, ব্যাস আজকের ক্লাস শেষ। এ বি বিজনেসে দুজন পার্টনারশিপ বিজনেস, কজন পার্টনার থাকবে? মিনিমাম দুজন পার্টনারের নাম লিখলাম এ আর বি। তো বল, তো এ আর বি দুজন মিলে বিজনেস করছে, ওদের তো কিছু না কিছু তো ডিট থাকবে, অর্থাৎ বিজনেস থেকে বছরে সেই যে প্রফিটটা হবে সেই প্রফিটটা হবে এ আর বি ভাগ করবে, কোন রেশিওতে ভাগ করবে এটা তো বলতে হবে। হ্যাঁ বল। না ওটা লোনের উপর প্রথম দিন একটু তো গন্ডগোল হবে, করতে হবে ভাই। এ আর বি দুজন মিলে বিজনেস করছে, ওদের নিশ্চয়ই কিছু না কিছু ডিট থাকবে। এবার দেখতে হবে বিজনেস করে বছরের শেষে একটা প্রফিট বা লস কিছু তো একটা হবে, সেই প্রফিট বা লস তোরা ভাগ করে নেবে, কোন রেশিওতে ভাগ করবে দেখতে হবে। কোশ্চেনে কি বলেছে? বলেছে কি কোশ্চেনে? হ্যাঁ স্যার বলেছে কোশ্চেনে, ডিডে লেখা ছিল প্রফিট শেয়ারিং রেশিও। লাইক প্রফিট শেয়ারিং রেশিও, প্রফিট শেয়ারিং রেশিও কত বলেছে? 3:2। এটা কোশ্চেনে বলে দিয়েছিল। যদি কোশ্চেনে 3:2 না থাকতো তখন হতো 1:1। বুঝতে পারলি কি বললাম? প্রফিট শেয়ারিং রেশিও যদি কোশ্চেনে বলে রাখে তখন হতো 1:1, যেটা আমি আগেই নোট করে দিলাম। তারপর ওপেনিং ক্যাপিটাল, নিচে লিখবো ওপেনিং ক্যাপিটাল। বিজনেস শুরু করার সময় কত কত ক্যাপিটাল নিয়ে এসেছিল লিখি না, লিখি 1,4,21 লিখি 1,4,21। 1,4,21 কত? 50,000 টাকা এ নিয়ে এসেছিল ব্যবসা শুরু করার সময়, আর বি নিয়ে এসেছিল 40,000 টাকা। কমন ব্যাপার, ও 50,000 টাকা ক্যাপিটাল নিয়েছে, বেশি প্রফিট পাবে, ও 40,000 নিয়েছে, কম প্রফিট পাবে। হ্যাঁ 3:2, ঠিক আছে। ফার্দার ক্যাপিটাল, ও কদিন পরে আবার ক্যাপিটাল নিয়ে এসেছে, এরা কদিন পরে আবার ক্যাপিটাল নিয়েছে, কবে? 1,7,21। মানে কতদিন পর ক্যাপিটাল নিয়েছে বল দেখি দীপায়, কতদিন পর ক্যাপিটাল নিয়েছে? আবার কতদিন পর নিয়েছে? আবার 3 মাস পর ক্যাপিটাল নিয়েছে। কত? এ নিয়ে এসেছে 10,000, বি নিয়ে এসেছে 1,000, ঠিক আছে। কোশ্চেনে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে দিয়েছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে দিয়েছে কত পার্সেন্ট? বলেছে @10%, ঠিক আছে, @10%। বলছে বলো ফাইন ইন্টারেস্ট অন ক্যাপিটাল। বল, মানে অঙ্ক তো আমি করে দেবো, অঙ্ক নিয়ে কোনো সমস্যা না, অঙ্ক আমি করে দিচ্ছি, চিন্তা নেই। যদি এই ইন্টারেস্ট অন ক্যাপিটালের পার্সেন্টেজ বলে না দিত তাহলে কি করতাম? 6%। নো ইন্টারেস্ট, ওটা লোন ছিল, লোনের উপর 6%। যদি কোশ্চেনে ইন্টারেস্ট অন ক্যাপিটালের পার্সেন্টেজ বলে না দেয় তাহলে কোনো ইন্টারেস্ট পেমেন্ট করা হবে। বোঝা যাচ্ছে? দেখ আমি অঙ্ক করছি, অঙ্ক করতে করতে যতগুলো পয়েন্ট এদিক ওদিক আসতে পারে সব বোঝার চেষ্টা করছি। তো বোঝা গেল এটা? বলছে তোকে কি বের করতে বলছে? বলছে ফাইন ইন্টারেস্ট অন ক্যাপিটাল, মানে এর ইন্টারেস্ট কত হবে, বি ইন্টারেস্ট কত হবে, ঠিক আছে। দেখি একটা একটা করে করি, দেখ। আচ্ছা ডেট কবে? অ্যাকচুয়ালি ইয়ার এন্ড হবে হচ্ছে 31/3/22, অ্যাজ অন 31/3/22 এটা বলেছি। বলছে এই তারিখে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত হবে? ভালো মন দিয়ে শুনবি, পেনটা মনে হচ্ছে লিখে দে, শুনতে পারবি। কোন দিনের ইন্টারেস্ট অন ক্যাপিটাল বের করতে বলছে? 31/3/22, মানে আমার এটা টাইম লাইন ড্র করলাম, বছর শেষ কোন দিন? 31/22, এটা লিখবো 31/3/22। তো দেখো এটা করে দিই ইন্টারেস্ট অন ক্যাপিটাল অঙ্কটা দু রকম ভাবে করাচ্ছি, যেটা তোমাদের কাছে বেটার লাগবে সেটা করো। এর কথা বলছি, এ ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি করে করব? এ বছরের শুরুতে 50,000 টাকা ক্যাপিটাল ছিল, এ শুরুতে 50,000 টাকা ক্যাপিটাল ছিল, তো এই 50,000 টাকা তো পুরো সারা বছরই থাকবে না ক্যাপিটাল। কোশ্চেনে কি কোথাও বলেছে এ যে ক্যাপিটাল নিয়েছে কোন টাকা তুলেছে? না স্যার বলেনি। তাহলে 50,000 টাকা যে ক্যাপিটাল ছিল তার উপর পুরো 10% সারা বছর চলবে, প্লাস ও 10,000 টাকা ক্যাপিটাল নিয়েছে, কবে নিয়ে এসেছে? 10,000 টাকা ক্যাপিটাল, স্যার 10,000 টাকা নিয়ে এসেছে 1/7/21। তাহলে এই টাকাটা কমাস থাকবে, দেখা যাবে, বোঝা যাচ্ছে, বুঝে দিচ্ছি। দেখো শুরুতে ছিল 1/4/21, শেষে হচ্ছে 31/3/22। ও ক্যাপিটাল নিয়ে এসেছে কবে? 10,000 টাকা নিয়ে এসেছে 1/7/22, ঠিক আছে, সরি 1/7/21 নিয়ে এসেছে। 1/7/21 10,000 টাকা নিয়ে এসেছে, 10,000 টাকা কতদিন থাকবে? এইটুকু সময়, কমাস, 9 মাস না, তাই তো এখানে লিখছি 10,000 × 10% × 9/12। ক্যালকুলেটর করে কি হচ্ছে? এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস কি? দেখো আরেকটা প্রসেসও লিখে দিচ্ছি। ও শুরুতে ক্যাপিটাল ছিল 50,000 টাকা, ও বছরের শুরুতে ক্যাপিটাল ছিল 50,000 টাকা,
ঠিক আছে, ও আবার এই তারিখে 10,000 টাকা নিয়ে এসেছে, তার মানে 50,000 টাকা এতদিন কিনেছিল মার্কেটে, 50,000 টাকা এতদিন কিনেছিল, তাহলে কি হবে 50,000 টাকা ইনটু 10% ইনটু তোমার 3 মাস, কারণ 50,000 টাকা 3 মাস হয়েছে, 3 মাস কিনেছিল। ও এই তারিখে 10,000 টাকা নিয়ে এসেছিল, এই তারিখে 10,000 টাকা নিয়ে এসেছিল, এই তারিখে কত হলো 60,000 টাকা, 60,000 টাকার উপর 9 মাসে ইন্টারেস্ট হবে, 60,000 টাকার উপর 9 মাসে ইন্টারেস্ট হবে, 10% ইনটু 9/9 এভাবেও কত করবে, ঠিক আছে, যেটা ভালো লাগে। 50,000 এর 10% কত 5,000, আর 5,000 ইনটু 3/12 করলে 1,250 প্লাস 6,000 ইনটু 3/4 4,500, তাহলে কত হচ্ছে 5,750, এটা হলো 5,750। ক্লিয়ার? এটা একটা করলাম, স্যার এবার বিটটা করে দিচ্ছি, বিটটা এটা টোকে নাও, বিটটা করে দিচ্ছি। বিট শুরুতে ক্যাপিটাল কত ছিল 40,000, বিট শুরুতে ক্যাপিটাল ছিল 40,000, তার উপর 10% পুরো হয়ে যাবে, ও 1,000 টাকা পাবে নিয়ে এসেছে, এখানে 1,000 টাকা হবে 9/12 হবে, 40,000 10% 4,000 প্লাস 1,000 এর 10% কত হবে 100, 100 ইনটু 9/12 করে দেখো কি হচ্ছে। ঠিক আছে, কত টাকা হচ্ছে, তাহলে কত হচ্ছে 4,000 টাকা। যদি এইভাবে করে দিলে কি দাঁড়াচ্ছে, শুরুতে তো 40,000 টাকা ছিল, 40,000 টাকা ক মাস কাটবে 3 মাস, এই তারিখে 1,000 টাকা নিয়ে এসেছে, তার মানে কত 41,000 টাকা কাটবে 9 মাস, বলে দিতে অ্যানসার হচ্ছে 4,000। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে তো, তুমি এইভাবে করো বা এইভাবে করো, অ্যানসার একই হচ্ছে। আমরা আস্তে আস্তে এরকম ইকুয়েশন কমিটির অনেক অঙ্ক করাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, দেখবে কোনো ডাউট থাকলে বলবে, আরে ডাউট থাকার তো কিছু নেই, এ 50,000 টাকা শুরুতে ছিল, পরে 10,000 টাকা নিয়ে এসেছে, মানে 50,000 টাকার উপর আলাদা করে ক্যালকুলেট করবে, আর 10,000 টাকা আলাদা করে ক্যালকুলেট করবে, আর এটা বিটটা 40,000 টাকা আলাদা করে ক্যালকুলেট করবে, 1,000 টাকা আলাদা করে ক্যালকুলেট করবে। তো দেখো আজকে ক্লাস 12 পিএল এর ফার্স্ট ক্লাসটা কমপ্লিট হয়ে গেল, কোনো সমস্যা নেই, কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাজ কিছুই না, ছোট্ট একটা কাজ, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে হবে, আর কিছু করতে হবে। ফ্রেন্ড সার্কেল, তোমাদের স্কুল, বিভিন্ন যে স্কুল আছে, স্কুলের যে গ্রুপগুলো আছে, গ্রুপে ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে বন্ধু বান্ধবরা জানতে পারে এই চ্যানেলটা সম্পর্কে, ঠিক আছে। আর কিছু বলবো না, ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, লাইক করাটা মাস্ট, লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।